হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এক সময় যাকে নিজের স্ত্রী হিসেবে পেতে চেয়েছিলাম, আজ তাকে ভাইমা বলে ডাকতে হচ্ছে। এতে গা ঘিনঘিনে ব্যাপার কি হতে পারে? কথাটা বলে সিগারেট টান দিয়ে ধোঁয়া আকাশে উড়িয়ে দিল সামনে থাকা সুদর্শন ব্যক্তিটা। বিয়ে বাড়ির ঝলমলে আলোয়, তার আবছা আলোয় বেদনা সুস্পষ্ট। সিগারেটটা আঙ্গুলের ফাঁকে রেখে বেদনা মিশ্রিত আকাশের দিকে তাকিয়ে বলল, আমাদের গল্পটা শুরু হয়েছিল ঠিক যেন কোন একটা বিয়ে বাড়িতেই। মনে পড়ে আপনার সেদিনের কথা? বর্ষাকালে পুরুষ ব্যাংক স্ত্রী ব্যাংকে বলে, ওই দেখা যায় এই বিল আমার, ওই বিল আমার, ওটা আমার। আর স্ত্রী ব্যাংক বলে, তোমার খালি গপ্প গপ্প আর গপ্প। বরের ভাইদের হচ্ছে সেই অবস্থা। ব্যাঙের মতন গলা ফুলিয়ে কি আর হাতি হওয়া যায়? দাম্ভিকতার সাথে হেসে মেয়েটি কথা বলে পাশের চেয়ারে বসে। মেয়েটির চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি ঝরছে চুল থেকে। হয়তো সবেমাত্র গোসল করে বেরিয়েছে। পরনে কালো রঙের এক শাড়ি, হাতে চুড়ি নেই, নাকে ফুল নেই, কানে দুল নেই, অথচ মুখে রয়েছে আলাদা এক মাধুর্যতা। মেয়েটির দিকে তাকিয়ে ইনহান বার দুয়েক ঢোক গিলল দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা চার রমণীর দিকে। তার মানে কি আপনারা টাকা দিচ্ছেন না? কনেপক্ষের আরেকজন বলে উঠল কথাটা। আহরার হাত ঘড়িটা ঢিল করতে করতে বলল, শোনো বাচ্চারা, তোমরা এসেছো 4 জন, আমরা তাই 4 দোকানে 8 টাকা দিয়েছি। আরহার কথা শুনে পাত্রী রেগে গিয়ে বলল, সামনে যে খাবার দিয়েছে সেটা কি 8 টাকার খাবার? ওয়াহিদের কাঁধে হাত দিয়ে সায়ন বলল, ভাই জানতাম না তো তোমার বিয়ে বাড়ি এসে টাকা দিয়ে খাবার কিনে নিতে হবে। তাহলে তো আমরা রেস্টুরেন্টে খেয়ে নিতে পারতাম। সায়নের কথায় যেন তেলে বেগুনে জ্বলে ওঠে খুশবু জবাব দিল, আপনাদের মাথায় কমন সেন্সের বড্ড অভাব, না হলে কি আর এ কথা বলতেন? চেয়ারে বসে থাকা মেয়েটি উঠে দাঁড়িয়ে আবার ফিরে এলো। তাকে আসতে দেখে বাকি 3 জন সাইড হয়ে দাঁড়িয়ে আছে। কালো শাড়ি পরিহিতা মেয়েটা কোনো কথা না বলে সে ওয়াহিদের হাত নিয়ে খুব সাবধানে ধুয়ে দিল। দুলাভাইয়ের হাত ধুয়ে দেওয়া শালীদের অধিকার, এবং সে অধিকারের টাকা আটকে দেওয়া হয় বরপক্ষের বন্ধু এবং ভাইদের বিয়েগত অধিকার। এখানে এই বিয়েগত অধিকার নিয়েই চলছিল এতক্ষণের বাকবিতণ্ড। মেয়েটির চুলগুলো এখনো খোলা, চুপচুপ করে ঝরে পড়া পানিগুলো ঠাঁই নিয়েছে কোমরে। আহরারের দৃষ্টি সেদিকে স্থির হয়ে আছে। বিন্দু বিন্দু জল জমেছে তার কোমরের দিকটায়, যেন এক অমোঘ টানে টানছে তাকে। মেয়েটি আর কারো হাত না ধুইয়ে দিয়েই চলে যাচ্ছিল। তখন আহরার বলে উঠল, এই যে মিস ভেজা চুল, আমরা তো আছি ভাই, আমাদের হাত কে ধুয়ে দিবে? মেয়েটি মুচকি হেসে এগিয়ে এসে বলল, খোদা তুই হাত দিচ্ছেন মিস্টার লাইন্ডে ব্যাংক, নিজেদের হাত নিজেরা ধুয়ে নিন। সায়ন উচ্চস্বরে বলল, হাত না দিয়ে দিলে খাইয়ে দিতে হবে। আপনাদের বাড়িতে গরু আছে তাই না? আপনার বাবা গরু পালে? না কেন বলুন তো? পালে তো, এই যে আপনি নাম্বার 1 বলদ। মেয়েটির কথায় উচ্চস্বরে হেসে উঠছে সবাই। অঘোষিতভাবে ছেলেপক্ষের নাম হয়ে গেল ল্যাডা ব্যাঙের দল। আজ আকদ হচ্ছে ওয়াহেদ এবং অর্নির। চারদিকে মানুষের হইচই। সেই হইচইয়ের মাঝেই কনেপক্ষের করা হালকা ঝাপসা অপমান সহ্য করে মুরগির রানে কামড় দিয়ে ইনহান বলল, এই অপমানকে আর ভাই সহ্য করা যায়? কিছু একটা করতেই হবে। এক রাজার 2 রানী, দু আর সু। রাজবাড়িতে সুরানীর বড় আদর, বড় যত্ন। সুরানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুরানী মালা গাঁথেন। 7 সিন্ধুক ভরা, 7 রাজার ধন মানিকের গহনা। সেই গহনা অঙ্গে পড়েন। সুরানী রাজার প্রাণ, আর দুরানী বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা 20 নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুরানীর ঘরের রাজা মাধুর্যের কাঁধে হাত রেখে অর্নি দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কাঁদছে। অর্নির বলা এই ক্ষীরের পুতুল গল্পটাকে একসময় মাধুর্য সত্যি ভাবত। আজ বিয়ের পর যে সব বড্ড একা হয়ে যাবে মাধুর্য। এই সৌরানী দুরানীর গল্প যে তার জীবনের গল্প, তার মায়ের গল্প। আর বলতে হবে না, আমি আর চলে যাচ্ছি না।
হুম, কাঁদিস না, তোর জন্য রাজপুত্তর আসবে তো। ঘুটে কুড়োনোদের রাজপুত্তর জুটে না। তাহলে বিয়েটা না করি? প্রার্থনা করি তুমি সুখী হও আপু। দু চোখ ভর্তি টলমলে পানি নিয়ে মাধুর্য বেরিয়ে এলো, আর অর্ণি চোখের পানি ফেলছিল। তার মেহেদি রাঙা হাতে বিয়ে নামক এই পবিত্র বন্ধনে বড্ড ভয় হয় মাধুর্যের। মামার বাড়ি মানুষ হওয়ায় এই মেয়েটার রক্তের কোনো সম্পর্ক নেই। ইচ্ছা হলে সে স্বপ্ন দেখে না, কারণ মৃত্যু যেখানে অবধারিত, স্বপ্ন সেখানে বিলাসপ্রিয়তা। আজ অর্ণির বিয়ের পর সে আবার একা হয়ে যাবে, যেমনটা বাবার দ্বিতীয় বিয়ে এবং মায়ের মৃত্যুর পর হয়েছিল। পৃথিবীতে সবার সবাই আছে, তবে মাধুর্যদের কেউ নেই, কোথাও কেউ নেই। তারা বড্ড নিঃসঙ্গ। অর্ণি যখন কবুল বলছিল, মাধুর্য তখন চুপচাপ বসেছিল তার পাশে। ওয়াহিদের পাশে আর্নিকে বেশ মানিয়েছে বটে। তারপর যখন ওদের অন্দর মহলে নিয়ে যাওয়া হলো পায়েস খাওয়ানোর জন্য, তখন নানি দাদিরা হাসি তামাশার মশগুলে। তখন একটা ঝামেলা হলো। ইনহানের হাত লেগে মাধুর্যের পায়ের কাছটায় সম্পূর্ণ পায়েস সমেত বাটি পড়ে গেল। মুহূর্তেই হইচই থেমে গেছে। নীরবতা ভাঙলো যখন কেউ একজন চেঁচিয়ে উঠল। এক ঘর মানুষ বরপক্ষের সামনে অর্ণির দাদি বললেন, এই মাইয়ারে সরো এহেনতেন, এটা এনে কি করে? জন্মের পর মা রেখেছে, বাপেরা রাখে নাই, ওরে কেন এসবে রাখো? শুভ কাজে অগ থাকা ঠিক না। আর এই মাইয়ারও কই, এই সেরি তোর কি শরম নাই? তুই আসলেই দেখোস ঝামেলা বাড়েছে, তাইলে কেন আসিস? কথাগুলো বলেই সবার সামনে দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে বের করে দিলেন মাধুর্যকে। বাইরে যখন ভীষণ বৃষ্টি, মাধুর্য এক সমুদ্র অপমান যেন গিলছিল বৃষ্টির পানির সাথে। স্বামীর করা অনবরত আঘাতে ফ্লোরের নিস্তেজ হয়ে পড়ে আছে লতা। 9 মাসের ভরা পেটে শেষ লাথি দেওয়ায় রক্তের স্রোত নামছিল। ফ্লোরের রক্তে জমে রক্তের আস্তরণ পড়ে গেছে। মানুষের রক্তের আলাদা গন্ধ। এই রক্ত খুব সহজেই কালচে বর্ণ ধারণ করেছে। বন্ধ ঘরে আলো নেই, নেই সেই এক ঘুপচি ঘরে নিস্তেজ হয়ে পড়ে থাকা লতার পাশে তার শাড়ির আঁচলে শুয়ে হাত পা নেড়ে কেঁদে চলছে নবজাতক। এখন অব্দি নাভির নাড় কাটা হয়নি। লতার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। ক্লান্তি নাকি প্রাণবায়ু বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে? বাচ্চাটা অন্ধকারে অনবরত কেঁদেই চলছে। কোথেকে এক কুকুর এসে গড়গড় করে আওয়াজ করছিল। এই অন্ধকার ঘরে কুকুর এলো কিভাবে? তারপর হঠাৎ মনে হলো, এ তো তার স্বামীর পোষা কুকুর ভুলু। মাংসের প্রচন্ড ক্ষুধা ভুলুর। লতার মনে হচ্ছে এই বুঝি তার সন্তানকে ভুলু কামড়ে খাবে। বাচ্চাটা অন্ধকারে এক ঝলক আলো দেখে চুপ হয়ে গেল। হাত নেড়ে কাছে ধরার চেষ্টা করছে মনে হচ্ছে। হঠাৎ ভুলু দৌড়ে এসে এক থাবা বসাচ্ছে বাচ্চার গায়ে। মাধুর্যের ঘুম ভেঙে গেছে। ঘামে জবজব করছে তার শরীর। ছোট মামি বসে পাখা দিয়ে বাতাস করছে। তার মামা হাত বুলিয়ে দিচ্ছিল তার চুলে। ক্লান্ত মাধুর্য মামার উরুতে মাথা রেখে তার পেটে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। এতক্ষণ যার স্বপ্নে দেখছিল এমনটাই না? কি হয়েছিল মাধুর্যের জন্মের সময়? কুকুর থাবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মাধুর্যের মামারা। তারপর জমদূতের টানাটানি হয়। 15 দিন মাধুর্যের মা লতাকে নিয়ে মারা যান লতা বেগম। মাত্র 18 বছর বয়সের সন্তান জন্ম দিয়ে নয়, সন্তানকে বাঁচাতে নিতে মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণ, জরায়ুতে ক্ষত সৃষ্টি থেকে ইনফেকশন হয়ে মৃত্যুবরণ করেন। ছোট মামা তখন বিয়ে করেনি। সেই যে মাধুর্যকে পাতলা গেঞ্জিতে করে তার বাবার বাড়ি থেকে আগলে এনেছিল, আর দেয়নি। দুহাতে আগলে রেখেছে, মানুষ করেছে। মাধুর্যের ছোট মামিও তাকে নিয়েই টিকে আছে। সন্তান হলে যদি মাধুর্যের প্রতি টান কমে যায়, তাই সন্তান নেয়নি দীর্ঘ 8 বছর। পরবর্তীতে সবার কথায় এবং মাধুর্যের আবদার পূরণের জন্যই হয়তো এক ছেলেকে জন্ম দিয়েছেন তারা। মাধুর্য এমন জেদ করেছিল কারণ তার মাম্মাইকে যে সবাই বাজ, আজখোড়া, বাঞ্জা বলতো। যারা তাকে নতুন সুখ দিয়েছে তাদের অসুখের কারণ কি করে হবে সে? মা, ও তো খেয়ে নিবে। আর চুল এত ভেজা কেন? বৃষ্টিতে ভিজছিলাম। এই মুহূর্তে মামি প্রায় ঝাঁঝালো গলায় বললেন, যদি জ্বর আসে মায়ের একটাও মাটিতে পড়বে না। দিতে পারবে? তোমার কলিজায় কোলাবে তো? সময় হলেই বুঝবে। নাও এবার 2 ভাই বোনে খেয়ে আমাকে উদ্ধার করো। বেহালার সুর উঠেছে, করুণ সুর। বাহিরে ঝুমঝুমের বৃষ্টির সাথে এই বেহালার সুর বাধ্য হয়েছে ইনহানকে জানালা দিয়ে উকি দিতে। তখন বেহালার সুর উঠেছে শাওন গগনে ঘোর ঘনঘাটা। বারান্দায় বসে থাকা অবয়বটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ইনহান।
এই মেয়েটা আজ তার জন্য এক ঘর মানুষের সামনে অপমান হয়েছে। তার হাতের ধাক্কা লেগে মেয়েটার পায়ের কাছে পায়েস পড়ে যায়। কালো শাড়ি পরিহিতার নাম কি? ভাইয়ারা আসুন, আপনাদের জন্য চা নিয়ে এসেছি। পাত্রীর ডাকে উঠে বসে শয়ন। আহারার তখন ফোনে ব্যস্ত। ইনহান ভেতরে আস্তে আস্তে বলল, চা খাওয়ার পয়সা নেই ভাই, এমনি দিবে। ওটা আমাদের হক ছিল, আপনারা দেননি। এটা আমাদের অতিথি পরায়ণতা। নিন, চা নিন। শয়ন পাত্রীর হাত থেকে চা নিতে নিতে বলল, বিয়ান সাহেবা, ভায়োলিন কে বাজাচ্ছে? হ্যাঁ, মাধু আপু। আহারার শয়নের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, কালো শাড়ি, ভেজা চুল। কেন, ক্রাশ খেলেন নাকি? না, ক্রাশ কেন খাবো? এসব উটকো ঝামেলা আমার নেই। আপনিও কি ক্রাশ খান না? খাই তো, কে আবার হজম করে ফেলি। কেন? বেশি ক্রাশ খাওয়ায় যদি মনে ডায়রিয়া হয়। তাদের কথোপকথনের মাঝেই আহারার এসে বারান্দায় দাঁড়িয়েছে। মাধুর্য নামের মেয়েটির চুল এখনো ভেজা, বৃষ্টির ছাট এসে ভিজে যাচ্ছে চুল। তার দিকেই তাকিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে আহারার। ভেজা চুলের এই মেয়েকে নিয়ে সে রাতে বেশ অদ্ভুত স্বপ্ন দেখলো আহারার। নোনতা স্বাদের বিষাক্ত চুমু এই ভেজা চুলের মেয়েটির ঠোঁটে হঠাৎ এমন কেন মিষ্টি লাগছে? কেনই বা সে এত গভীর চুমুতে আবদ্ধ এই ভেজা চুলের মেয়েটির সাথে? বাসর ঘরে ঢুকে অর্ণির জন্য ওয়াহিদের প্রথম কথাই ছিল, এই তুমি কামিজের সাথে পেটিকোট পরেছো কেন? ওয়াহিদের কথায় তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণি। এমন কথাও কেউ বলতে পারে? একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ণি বলল, এটা পেটিকোট না, এটা প্লাজো। দেখতে তো একদম পেটিকোটের মতো লাগছে। পেটিকোটের মতন লাগলেও এটা পেটিকোট না। এটার পেছনে অবশ্যই ইতিহাস আছে। আচ্ছা বলো দেখি, এই পোশাকের পেছনের ইতিহাস? অর্ণির ইচ্ছে করছে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে। কোন কপালে সে ইতিহাসের প্রফেসরকে বিয়ে করবে বলে মত দিয়েছিল? এখন কি তাকে সারা জীবন পরীক্ষা দিয়ে যেতে হবে? আচ্ছা, একটু পরে তো সে আবার জিজ্ঞেস করবে না? বাসর রাতে পিছনের ইতিহাস কি? কি হলো বলো, নাকি জানো না? প্রথমেই ধরতে পেরেছিলাম, পারো না। আচ্ছা, তোমার প্রিয় সাবজেক্ট কি? অর্ণির মনে হচ্ছে সে ভাইবা বোর্ডে পরীক্ষা দিচ্ছে। পাশে থাকা এক গ্লাস পানি ঢকঢক করে গিলে অর্ণি পাশের টেবিলে গ্লাস রেখে বলল, 1930-1940 সালের দিকে অরভান্ট গার্ড পরিবেশে এই পোশাক বেশ পরিচিত লাভ করে। কিছু অভিনেত্রী এই পোশাক পরিধান করেছিল। 1960 শতকের শেষ এবং 1970 ঘোড়ার দিকে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মাঝে ভাটা পড়েছিল, তবে ইদানিং কালে আবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাহ, বেশ জানো তো। এবার বলো, তুমি কি শিওর 1930 দশকের দিকে এর উদ্বোধন হয়? অর্ণির ইচ্ছে হচ্ছে খাটটা উঠিয়ে সামনে বসে থাকা এই স্বামী নামক যন্ত্রের মাথায় একটা দিতে। ভাইবা এক্সাম হচ্ছে নাকি? জানি না, দয়া করুন, আমি ঘুমাবো। এই তোমাদের মতো ছাত্রীদের এক দোষ, পড়া না পারলেই বাহানা, না জানলে শিখতে পারো না। শুনছি, বলুন। এই বলে অর্ণি বালিশ হেলান দিয়ে বসে, আর ওয়াহেদ হাত নেড়ে এমন ভাবে কথা বলছিল যেন সে ক্লাস নিচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বুঝলো, তুমি ঠিক বলনি। এর শুরু মূলত 1920 সালে। 1920 সালের ফরাসি ফ্যাশন ডিজাইনার উস শ্যানেল ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা কোকো শ্যানেলের হাত ধরে উপরে চাপার নিচে ধোলা প্যান্ট প্রথমে জনপ্রিয়তা পায়। তারপর এটুকু বলে ওয়াহেদ অর্ণির দিকে তাকিয়ে দেখলো অর্ণি ঘুমিয়েছে। ততক্ষণে তার মনে হলো এত তার সদস্য বিয়ে করা বউ, কোনো ছাত্রী নয়। আহারে বেচারি। তারপর তার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে আলতো চুমু খেলো ওয়াহেদ। আর অর্ণি, সে যেন এই বৃষ্টির রাতে হালকা উষ্ণতা পেয়ে সেদিয়ে গেল ওয়াহেদের বুকে। আপনাকে যদি আমি ল্যান্ডা ব্যাংক বলে ডাকি তাহলে কি আপনি রাগ করবেন? আপনাকে যদি আমি ধানি লঙ্কা বলে ডাকি তাহলে কি আপনি রাগ করবেন? ইনহান এবং মাধুর্য একে অপরের কথায় হেসে উঠল। সকাল সকাল ইনহান বেরিয়ে গিয়েছিল গ্রাম দেখতে। শহরের জীবনে সে বেশ ক্লান্ত। লেখাপড়া শেষ করে ইচ্ছে ছিল স্বাধীন জীবনের, তার হলো কই। বড় আপুর হঠাৎ মৃত্যুতে মা ভেঙে পড়লেন। বাবাও এক প্রকার অসুস্থ। একমাত্র ছেলে হিসেবে বোনের তিল তিল করে গড়ে তোলা শাড়ির বিজনেস তাকেই হাতে নিতে হলো। এসবের মাঝে নিজেকে নিয়ে ভাবার কোনো সময় আর কোথায়।
ব্যবসা, বাকি সময় বাবা মা। ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই, কারণ কেউ সম্পর্কে আগায় না। যখন শুনতে হয় তাকে দায়িত্ব নিতে হবে তার মানসিকভাবে অসুস্থ মায়ের। সকালে যখন হাঁটছিল, দূর থেকে কালো শাড়ির সেই মেয়েকে দেখতে পায় যে তার অনেকগুলো কুমড়োর হলুদ ফুল ফুল তুলছে আর পাশের ঝুড়িতে রাখছে। ইনহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মাধুর্যের নামটা ছেলে ছেলে মনে হয় না? তার দিকে না তাকিয়ে মাধুর্য জবাব দিল, ইনহান? এ আবার কেমন নাম? গ্রামের মানুষ বলে এইখানে আন মানে এইখানে আনো, সেই থেকে কি ইনহান? ইনহান একটা ফুল তুলতে তুলতে বলল, আপন নাম রেখেছিল ইহান, তবে ডাকতো ইনহান বলে, আর কেন জানি না। তো এখন জেনে আসুন, কল দিয়ে জেনে নিন। পরপারে ফোন নেই, থাকলে জেনে নিতাম। দুঃখিত। সমস্যা নেই, আপনি তো জানতেন না। কথা বলতে বলতে ওরা বাড়ির কাছাকাছি আসতে দেখতে পায় ওয়াহেদ বসে আছে মুখ গোমরা করে। পাশে তার অনেকগুলো শালিকা, যারা তাকে নাস্তা নাবুদ করে রেখেছে। তাদের মধ্যে খুশবু জিজ্ঞেস করছে, দোলা ভাই, বাত্তিনি ভাইয়া গান কে গাইল? আপনি না আপু? ওয়াহেদ বলল, তোমরা বড্ড হচ্ছে পাকা, জানো কতটা সঙ্গীত সম্পর্কে? পাত্রী হাসতে হাসতে জবাব দিল, যতটা আপনাদের ল্যাডা ব্যাঙা দল জানেন কীর্তনি করতে। আজ আমাদের টাকা শোধ না করতে পারলে আপনার ব্রাশ করা, খাওয়া, ঘুম সব বাদ। আপনার অন্য ব্যাংক কুমারদের এক অবস্থায় হবে। আমার বউ আমি নেব, টাকা কেন নিব? আমার বোন খালি খালি কেন দিবে? পয়সা ছাড়ো, তামাশা দেখো। ওয়াহেদ মনে মনে ভাবতে লাগলো, এই জন্যই বোধহয় মানুষ ফেসবুকে পোস্ট করে পুরুষের দুই জাত, জীবিত আর বিবাহিত। নবজাতক যখন কাঁদে অনেকে বলে কাঁদতে দাও তাকে, গলার স্বর ভালো হবে। বেশি কাঁদলে মা আগলে নেয়, দুধ খাওয়ায়। বুকে আগলে ধরে বলে, পায়ে ধরছি, পায়ে ধরছি, কে বকেছে? কার এত সাহস? এত রাগ কেন বাবার? মা অস্থির হয়ে ওঠে। অথচ যখন মাধুর্য নামের মেয়েটা মা মারা যাওয়ার দিন মাত্র 15 দিনের ছিল, তখন তাকে রোদে পুড়তে রেখে চলছিল তার মায়ের লাশ নিয়ে তুমুল ঝগড়া। ছোট্ট মাধুর্য কান্না করে লাল হয়ে গেছে। তখন মনে হচ্ছিল দম পাচ্ছে না। বারান্দায় যে দিকটা রোদ পড়েছে সেখানে একটা লুঙ্গির টুকরা কাপড়ে হাত পা নেড়ে কাঁদছে। তখন দুপক্ষে তুমুল ঝগড়া। উঠোনে রাখা লাশ তারা দিবে না, তাদের বাড়ির বউ বলে কথা। এদিকে এত কষ্টের মৃত্যুর পর ও গ্রামে কবর দিতে দেবে না মাধুর্যের মামা। ছোট্ট মেয়েটার দিকে কেউ খেয়াল করছেই না। হঠাৎ ওর ছোট মামা মইনুল হোসেন তাকিয়ে দেখে তাকে। লোকচক্ষুর সবার আড়ালে চুরি করে আনে ওই এক রত্তির মেয়েকে, নিয়ে টি শার্টে লুকিয়ে পেঁচিয়ে নিয়ে দৌড়ে চলে আসে তাদের গ্রামের দিকে। এদিকে কাঁদতে থাকা মাধুর্য প্রায় নিস্তেজ। সেদিন মাধুর্যকে নতুন প্রাণ দিয়েছিল আরেক মা, সে মায়ের নাম প্রকৃতি। ঝুপঝুপিয়ে বৃষ্টি এলো, আঙ্গুলের ডগায় করে মামা সেই পানি দিয়ে তার গলা ভিজিয়ে দিয়েছিল। সে পেল নতুন জীবন। এরপর থেকে আর কোনো মইনুল সাহেব ও গ্রামে যাননি না মাধুর্যের মায়ের কবর অবধি একটা বার জিয়ারত করেননি মইনুল সাহেব। পাত্রী বসে আছে, তার কোলে একটা পাখি। মাধুর্যের জন্য জন্মদিনের উপহার হিসেবে এনেছিল তার ভাই রুদ্র। সেদিকে দিয়ে শীষ বাজাতে বাজাতে যাচ্ছে শয়ন। ওদিকটায় ছায়ায় বসবে সে, ওখানে নেটওয়ার্ক বেশ ভালো। থিসিসের জন্য কিছু ইনফরমেশন প্রয়োজন। পাত্রী মাথা তুলে দেখলো শয়ন এক হাতে ল্যাপটপ, অন্য হাতে পানির বোতল নিয়ে যাচ্ছে। তার দিকে না তাকিয়েই পত্রী ময়নার গায়ে হাত বুলাতে বুলাতে বলল, জানিস ময়না, শীষ বাজানো কতটা খারাপ? আমি বুঝি না একজন শিক্ষক হয়ে কিভাবে রাস্তার বখাটেদের মতো শীষ বাজাচ্ছে। তারা কি জানে না গুণীজনেরা বলেন শীষ বাজালে মানুষের মুখের বরকত থাকে না। পত্রীর কথায় কপাল কুঁচকে শয়ন তাকিয়ে দেখলো 17-18 বছরের মেয়ে বসে আছে, তার হাতে পাখি, পাখির হাতে পাখি। আচ্ছা, মেয়েটা কি জানে সে তো জ্ঞান দিতে এসেছে? তার জ্ঞান পরীক্ষা করা যাক। পাত্রী না, তোমার নাম? তোমার নামের অর্থ কি জানো? না। বেশ তো, আমি। থামেন, আমরা আপনাদের ছাত্রী না। আপনারা সবগুলো টিচার বলে আমাদের সারাদিন জ্ঞান দিবেন? তা হচ্ছে না। বিয়ে বাড়ি, আর তাছাড়া লকডাউনে কলেজ বন্ধ, তাই নো লেখাপড়া। বলেই গটগটিয়ে চলে গেল পত্রী। শয়ন গালে হাত দিয়ে ভাবছে, সে কি ধীরে ধীরে ওয়াহিদ ভাইয়ের মতন হয়ে যাচ্ছে। প্রতিদিন 15 মিনিট প্রাণ খুলে হাসলে 20-40 কিলো দিন ক্ষয় হয়।
কারো কণ্ঠস্বর শুনে উঠোনে বসে থাকা অর্নি, খুশবু এবং পত্রী চিৎকার করে ওঠে। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই ব্যক্তিটির উপর। দাদা ভাই, এখন এলে তুমি? এত কালো হয়ে গেছো কেন? অর্নির প্রশ্নে সাকিব অর্থাৎ ওদের দাদা ভাই বলল, বুড়ি দূরে থাক, এই লকডাউনে বিয়ে করেছিস, সামাজিক দূরত্ব রাখবি 6 ফুট। সাকিবের কথায় অর্নি গাল ফুলিয়ে বলল, টিটকারি মারলে? দিলে কেন বিয়ে? তাদের কথার মাঝে কোথা থেকে যেন তারেকা বানু এসে কান্নায় ভেঙে পড়লেন। তারেকা বানু হচ্ছে সাকিব এবং অর্নির দাদি যান। সাকিব সেনাবাহিনীতে আছেন। বৈশ্বিক মহামারীর কারণে প্রায় 6 মাসের পর বাড়ি এলেন। যদিও আসতে চাননি, তবে বোনের বিয়ের জন্য আসতে হলো। এজন্য তাকে টেস্ট করিয়েই আসতে হয়েছে। সুরক্ষার জন্য 2বার টেস্ট এবং টেস্ট এক্স-রে করিয়ে এসেছে। তার নাতি এতদিন পর আসছে, শুকিয়েছে। এসব বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি। দাদি যান, আমি ঠিক আছি, আপনি কাঁদবেন না। তুমি কখন আইছো বাবা? সকালে আইয়া এখন আমার লগে দেখা করলা? দাদি যান, আমি সকালে না কিছুক্ষণ আগে আসছি। গোসল করে কাপড় বদলে এদিকে এসেছি, কারণ আমার জন্য তো আর আপনাদের ক্ষতি করতে পারি না। দাদিকে বুঝ দিয়ে সাকিব খুঁজতে লাগলো তার সূর্য তামসীকে। কোথায় সে? কিছুক্ষণ পরেই তার দেখা পেল সাকিব। মরিচ গাছ থেকে মরিচ তুলছে সে। মৃদু পায়ে এগিয়ে গেল তার দিকে। তারপর মরিচ তুলতে তুলতে বলল, হাত জ্বলে ফুঁ দিবে কে? কেন? সূর্য আলো দিবে, তামসীকে পথ দেখাবে। ক্ষুধা লেগেছে রে, খেতে দিবি আয়। বলেই সাকিব তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো মাধুর্যকে। মাধুর্যকে সাকিব সূর্য তামসী বলে ডাকে, যার অর্থ অন্ধকারাচ্ছন্ন রাতের সূর্য। মাধুর্যের প্রতি সাকিবের এই অমোঘ টান তারেকা বানু মোটেও সহ্য করতে পারে না। ও যে একটা অলক্ষণে মেয়ে, মা মরল, জীবনেও বাপের দেখা নাই। অমন মাইয়া সে নিব না, কারণ সাকিব তার একমাত্র নাতি, বংশের প্রদীপ, অথচ পোড়া কপাল। এই মাইয়া জোকের মতন লাগছে তার নাতির পিছনে। দুপুরবেলা আহরার, ওয়াহেদ, শয়ন, ইনহানদের সাথে খাবার টেবিলে পরিচয় হলো সাকিবের সাথে। খাবার পরিবেশন করছিল অর্নি এবং মাধুর্য। খুশবু এবং পত্রী খাবার আনা নেওয়া করছে। খাবার পরিবেশনের পর সবাই মুখে খাবার তুললেও সাকিব তুলল না। মাধুর্যকে পাশে না দেখে অর্নি পত্রীকে দিয়ে তাকে ডাক পাঠালো। মাধুর্য ওড়নার হাত মুছতে মুছতে এসে সাকিবের পাশে দাঁড়াতে এই সাকিব মুচকি হেসে 1 লোকমা ভাত মাধুর্যের দিকে এগিয়ে দিলে মাধুর্য চুপচাপ খেয়ে নিল। বাকিরা যেন কিছুটা অবাক হয়েছে এমন ব্যবহারে। অর্নি হেসে বলল, মধুর্যের মুখে প্রথম ভাত দাদাভাই তুলে দিয়েছিল, তাই দাদাভাই বাড়ি এলে তার প্লেটে প্রথম খাবার মধুর মুখে দিয়েই খাবার শুরু করে। বিচ্ছেদে এক আলাদা অনুভূতি আছে সূর্য তামসী, যা তুই বুঝিস না, আমি বুঝি। তবে আমার বিচ্ছেদটাই যে প্রিয়। তোর এই বিচ্ছেদে আমি বেঁচে থাকার শক্তি পাই। সাকিবের কথা শুনতে শুনতে মাধুর্য তার ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, তুমি কি জানো, আমরা দুজন চাইলেই সৃষ্টিকর্তা ব্যতীত পৃথিবীর দ্বিতীয় কোনো শক্তি নেই যে আমাদের আলাদা করতে পারবে। জানি, জানি বলেই পিছিয়ে যাই, কারণ তোর হাসিটা আমার সকল অনুভূতির বিসর্জন হলেও যে চাই। সাকিবের কথার জবাব দেয় না মাধুর্য। ভেজা কাপড় মেলতে থাকে বাঁশের আড়ে। তারপর তার কাছে গিয়ে বলল, জেরিন আপুকে বিয়ে করে ফেললেই হয়, তোমাদের সম্পর্কের বয়স তো আর কম হলো না। চোখ মুখ শক্ত হয়ে এলো সাকিবের। দাঁতে দাঁত চেপে বলল, সম্পর্কটা নিছক সম্পর্ক, তা দিয়ে সংসার হবে না। আমাকে নিয়ে আর অশান্তি করো না, সারা জীবন তোমার সান্নিধ্যে থাকতে চাই। একজন মেজর হয়ে আমাকে পথ দেখাও, তবে আমার জন্য তোমার পরিবার এবং দাদিজানের মনে কষ্ট দিও না। তুমি হয়তো জানো না, দাদিজান এটা নিয়ে খালামণিকে অনেক কথা শোনায়। তার ধারণা সত্যি করে দিলে তোমার বাবা আবার খালামণিকে তালাক দিয়ে দিবে। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। তাই তুই সব অনুভূতির খবর দিয়েছিস। দাদা ভাই, আমি আমার মাকে বড্ড ভালোবাসি। অষ্টাদশী নারী যে আমাকে জন্ম দিতেই প্রাণ হারালো। জানো, আমি জন্মের পর প্রায় 17 ঘন্টা মায়ের সাথে যুক্ত ছিলাম, কারণ আমার নাভির সাথে যুক্ত বন্ধন কাটার মতন কেউ ছিল না। জানি,
এর জন্যই আমার মা মরেই গেল। সেই মাকে তোমার দাদি কবরেও শান্তি দিচ্ছে না, সারা দিন সাপ সাপান্ত করে। বুঝতে শেখার পর থেকে দেখছি তার ঘরের ছেলের বউ হয়ে যাব। এতটা নীচ আমি নই। এই জন্যই অনুভূতির প্রকাশ করিনি, কিন্তু সে রাতে তুমি নেশায় ছিলে, বাদ দাও। হাতে থাকা আধ পাকা আম মাধুর্যের দিকে এগিয়ে দিয়ে সাকিব বলল, জেরিনের বাড়ি খবর পাঠাতে হবে, অর্নির বিয়ের খবর দিতে। সে এলেই যে তোকে আরেক দফা কথা শোনাবে, তাই চাইছিলাম। সমস্যা নেই, আমি ঠিক আছি। আপুর বিয়ের সব থেকেই দূরেই থাকবো। শুধু তুমি দেখো আমার মাকে যেন বাড়ি ভর্তি মানুষের সামনে বেশ্যা বলে গালি না দেয়। মা তো মরে গেছে, তাকে বকা দিও না। তারেকা বানুর ছোট ছেলের বিয়ে করতে চেয়েছিলেন মাধুর্যের মাকে। একই গ্রামের বাসিন্দা হওয়ার সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। আবার যখন সাকিব অর্নির মা বাবার বিয়ে হলো তখন আরও অধিকার। কিন্তু মাধুর্যের মায়ের জন্য আগে থেকে প্রস্তাব এসেছিল পাশের গ্রাম থেকে। তারেকা বানুর ছোটবেলার থেকে সম্বন্ধ নিয়ে যাওয়ার আগেই কাবিন হয়ে যায় মাধুর্যের মা বাবার। এই কথা শুনে তারেকা বানুর ছোট ছেলে আত্মহত্যা করে। আর তারেকা বানু এসবের জন্য মাধুর্যের মাকে দোষ দিতে লাগলেন। বিয়ের বছর 2 পর মাধুর্যের মায়ের অমন মৃত্যুতে যেন শান্তি পেলেন তারেকা বানু। তবে মাধুর্যকে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। শুধু তারেকা বানু নয়, তার ছেলে অবায়দুল অর্থাৎ সাকিবের বাবাও মাধুর্যকে সহ্য করতে পারেন না। এইসবের মাঝেই সাকিব ধীরে ধীরে এগিয়ে আসে মাধুর্যের দিকে, তবে সবটা গোপনে। 15 বছরের ভালোবাসার সযত্নের সাথেই নিজের মধ্যেই রেখেছে। মাঝে হঠাৎ এক রাতে নেশায় মাধুর্যের ঘরে ঢুকে বেশ ভাঙচুর করে সাকিব। তখন মাধুর্যের থেকে লুকোতে পারেনি তার অনুভূতি, কারণ 2 দিন পর তাকে চলে যেতে হয়েছিল শান্তি রক্ষা মিশনে। অর্নি ঘুমিয়ে আছে, ঠিক ঘুমিয়ে নেই, সে আসলে ঘুমের ভান ধরে আছে। কারণ ওয়াহেদের প্রশ্ন তাকে বিরক্ত করবে। আজ সেই ব্যক্তির মুখ দেখতে বড্ড ইচ্ছে করছে যে বলে, আরে কি যে বলছিস না, দেখতে এলেই বিয়ে হয় নাকি? সেই ব্যক্তিগুলো কই? তারা এসে দেখে যাও, বিয়ে হয়েছে। লকডাউনের মাঝেই বরপক্ষ ভ্যানে করে এসেছে, তারপরও এক দেখায় বিয়ে হয়েছে। খুব দ্রুত নাকি সবাই শহরে ফিরবে, তারপর হবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। কিন্তু অর্নি ভীষণ ভয়ে আছে, কি করে কাটাবে এই স্বামীরূপী স্যারের সাথে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে অর্নির দিকে তাকিয়ে ওয়াহিদ দেখতে পায় অর্নি ঘুমিয়ে আছে, তবে তার কপাল কুঁচকে আছে, নাকের দিকটা কেমন একটা রাগি রাগি ভাব। ওয়াহিদের ল্যাপটপ রেখে অর্নির পাশে আধশোয়া অবস্থায় বসে তাকে দেখতে লাগলো। অজান্তেই হাত চলে গেল অর্নির মাথায়, হাত বুলিয়ে দিচ্ছে তার চুলে। ফোনের রিংটোন বেজে উঠতেই দেখলো ইনহান কল দিয়েছে। ইনু বলো। ভাবি কি করে? তাকে আবার পড়াচ্ছ না তো? সে তো ঘুমাচ্ছে। আর তুমি? আমি বসে বসে তার ঘুম পাহারা দিচ্ছি। বাহ, বেশ উন্নতি। শোনো ভাই, ঘুম পাহারা দাও। আমি আরহান ভাই আর স্বয়ং ভাইকে নিয়ে একটু ওদিকে যাব। মোনা মাইশা আসবে আজ। শোন, ওদের সাবধানে নিয়ে আসিস। আহরার, ইনহান, শয়ন, ওয়াহিদের সম্পর্কে 4 চাচাতো ভাই। 4 জনের মাত্র 2টো বোন। ওয়াহিদের আপন বোন মাইশা এবং শয়নের বোন মুনা। ইনহানের বড় বোন ছিল, সে মারা যাওয়ার পর ইনহানের কাছে মুনা মাইশা ওর বোন। আহরার তার বাবার একমাত্র ছেলে। মুনা মাইশা এসে অর্নিকে দেখে ভীষণ খুশি। বিকেলবেলা ওদের বসার ব্যবস্থা করে দিয়েছে দিঘির দিকে। পত্রী খুশবুর সাথে তাদের ভাব জমেছে বেশ। পত্রী অর্নির বড় মামার মেয়ে এবং খুশবু মেঝো মামার। ছোট মামার এক ছেলে রৌদ্র আর তার সর্বস্ব মাধুর্য। আড্ডায় সবাই থাকলেও ছেলেরা একটু দূরে। সাকিব, রৌদ্র, আহরার, ইনহান, ওয়াহেদ, ছয়ন, ওদের আড্ডা চলছে একটু দূরে। মাধুর্য মুনা মাইশাকে খাবার পরিবেশন করছিল। এটা সে আনন্দের সাথেই করে। তখন খুশবু এবং মুনার কথা চলছে। খুশবু মুনাকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের নাম এমন কেন? কেমন? শয়ন, আহরার, ইনহান, কেমন কেমন না? আসলে শয়ন ভাইয়ার নাম স্যামস, আহরার ভাইয়ার নাম আরোহান এবং ইনহান ভাইয়ের নাম ইনান। বড় আপু সবার নাম এমন করে পাল্টেছিল। বড় আপুকে? সাহিবা আপু, ইনহান ভাইয়ার বড় আপু এবং আরহান ভাইয়ার বাগদত্তা। আপুর অভ্যাস ছিল সবার নাম নিয়ে এমন উদ্ভট এক্সপেরিমেন্ট করার, আর ভাইয়ারাও মেনে নিয়েছে।
সে এলো না কেন তোমাদের সাথে? আপু নেই, কারণ একটা গ্যাং রেপ কেসের জন্য সে পরকালে। আমি সরি মোনা, আমরা জানতাম না। জানো, আরহান ভাইয়া আপুকে এত ভালোবাসতো যে আপু যখন তার নাম বদলে দিল তখন সে তার সব সার্টিফিকেট, পাসপোর্ট সব কিছুতে নাম চেঞ্জ করে ফেলেছে। আপুর মৃত্যুতে সবচেয়ে কষ্ট পেয়েছে সে, তাই দেখো না একদম চুপচাপ থাকে। অথচ এই আরহান ভাইয়াই আমাদের সবার আনন্দের খোরাক ছিল। মোনার কথায় চোখ তুলে তাকিয়ে মাধুর্য দেখতে পেল বাম হাতে সিগারেট নিয়ে বসে থাকা যুবকটার বয়স কত হবে? 30 না আরো কম। অথচ কষ্টের সীমা। চোখ বন্ধ করে মাধুর্য দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আমরা প্রিয়জনের জন্য নয়, মাত্র আপন জনদের জন্যই বেঁচে থাকি। খারাপের ঘরে আরেক খারাপ জন্ম নিছে। আমি বারবার কই ওই কালনাগিনীরা আমার বাড়িতে আইতে দিস না, তাও আমার কথা শুনে না কেউ। মায়ের জামাই বাড়ি কুকাম করবার মাইয়া মরল, আর মেয়ায় এখন যে পোলা দেহে তার পিছই ধরে। কইল খারাপ মাইয়া, আমার নাতনির পিছ ছাড়বি না। কি গীতা মধু জ্বালাই রইছে আমার সাকিবের কাছে। সরম লজার মাথা খাইছো, 12 ভাতারি একটা। মায়ের মতো হইছে, পোলা মানুষ দেখলে মায়ের বাদর মাইশা কুত্তার লাগান করতো। মাইও হইছে মায়ের মতন, কব্বরে যাইও এই খারাপ শান্তি আছে। মাধুর্য এতক্ষণ চুপচাপ শুনছিল, তারপর একদম ক্ষেপে ওঠে। তারিকা বানুর এমন কথার কোনো জবাব কোনোদিন সে দেয়নি। তাকে করা অপমান ফাঁকা ঢোকের সাথে গিলে ফেলেছে বারবার প্রতিবার। তবে আজ আর না। বাড়ি ভর্তি মানুষের সামনে একজন বয়স্ক মানুষ হয়ে কি করে পারে এসব বলতে? আপনি কি চুপ করবেন? আপনার এত সাহস হয় কি করে আমার মৃত মা নিয়ে এসব বলার? মাধুর্যের জবাবে আরো ফুঁসে ওঠে তারিকা বানু। চিৎকার করে বলতে থাকে, রঙ্গ করো, আমার লগে রঙ্গ করো। মায়ের লাগান 12 বাতারি হইছ না, তোমার ভাতে কুকরায় না, যৌবনে কুকরায়। আপনি একটা অসভ্য মহিলা, আপনার মুখের কোনো বালাই নেই। ছি, আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনি কি আদৌ মানুষ? মাধুর্যের জবাবে তারিকা বানু ওর চুলের মুঠি ধরে টান দিয়ে বলে, হুরে ঘরে যা। খারাপ? আমি খারাপ? আর তুই খুব ভালো না তোর? তারিকা বানু কথা শেষ করতে পারে না, তার আগেই সে ধপাস করে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়েই সে চিল্লাতে থাকে আর বলছে, কে কই গেলি রে? এই বাজারি মেয়ে ছেলে আমারে মাইরা ফালাইলো রে, আমারে বাঁচা রে। মাধুর্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে শুধু চুল ছাড়াতেই নিয়ে আঘাত করেছিল, আর এদিকে উনি এভাবে পড়ে যাবেন বুঝতেই পারেনি। বাড়ির সব মানুষ এবং আশেপাশের সব মানুষ একত্র হয়েছে। মাধুর্য তারিকা বানুকে তুলতে এলে সে আরো চিৎকার করতে থাকে। কোথা থেকে সাকিব এসে তারিকা বানুকে তোলে। তারিকা বানু ইনিয়ে বিনিয়ে কাঁদছে আর বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছিলেন। অর্নি দূর থেকে দেখেছিলেন মাধুর্য হাত ঝাড়া দিতেই তারিকা বানু মাটিতে পড়ে যায়। আর যাই হোক, দাদু তো বয়স্ক মানুষ, মাধুর্যের উচিত হয়নি এভাবে আঘাত করা। অর্নি অনেকটা রেগে মাধুর্যকে জিজ্ঞেস করলো, দাদিজান পড়লো কিভাবে? আমি জানি না। মাধুর্যের জবাবে খুব একটা খুশি হলো না অর্নি। চিৎকার করে বলল, তুই কেন ধাক্কা দিলি? সে বয়স্ক মানুষ না? আমার পরিবারের প্রতি তোর এই কৃতজ্ঞতা? কাটকাট গলায় মাধুর্য জবাব দিল, আমি ধাক্কা দেইনি, শুধু চুল ছাড়িয়ে নিয়েছি। তবে আমি মিথ্যা বলছি? আমি ধাক্কা দেইনি আপু, উনি চুল ধরেছিলেন তাই আমি ছাড়িয়েছি মাত্র। আর যদি দিয়েও থাকি তবে বেশ করেছি। সে কোন সাহসে আমার গায়ে হাত তুলে? আস্ত একটা বেয়াদব। অর্নির জবাবে মাধুর্য কিছুই বলে না, শুধু দাঁড়িয়েছিল। তারপর সাকিবের মায়ের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি বেয়াদব, কারণ আমি প্রতিবাদ করেছি। আমার মৃত মা তো আপনার বোন, কেন তাকে এসব বলা হয়? আপনি কিছু বলেন না কেন? এতক্ষণ যে তারিকা বানু শ্বাস নিতে পারছিল না, সে হঠাৎ গর্জে উঠে বলল, তোর মা ছিল এক বাজারি মাইয়া, রাত বিরাইতে রাত ঘরে পুরুষ ঢুকতো, তার হইয়া কি সাফাই গাইব? আমার মা বাজারি ছিল মানলাম, তাহলে আপনি কি তার দালাল ছিলেন? না হলে আপনি জানলেন কিভাবে? মাধুর্যের কথা শেষ হতে না হতেই
তার গালে সজোরে থাপ্পড় মারলো সাকিব। তারপর তাকে হাত ধরে নিয়ে দিঘির পাশটায় টেনে নিয়ে গেল, বলল, এতটা বেয়াদব হয়েছি জানতাম না। শুনেছিলাম তোর বাবা বেয়াদব, আজ তার প্রমাণ পেলাম। হাজার হোক, তুই আর বীজ তো। দিঘির এপার ওপার বাড়ি, এপাশে সাকিবদের বাড়ি, অপর পাশে মাধুর্যদের। এদিকে টেনে নিয়ে আসা মানে সাকিব তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাধুর্যের সেদিকে কষ্ট নেই, কষ্ট শুধু এটাই, তার মৃত মাকে এত বাজে কথা বলে অথচ কেউ প্রতিবাদ করে না। মাঝে মধ্যে ইচ্ছে হয় এই দিঘিতে ডুব দিতে, গলায় কলসি বেঁধে। সন্ধে নেমেছে, চারদিকে ছড়িয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাধুর্য তখন দিঘির শেষ সিঁড়িতে বসে আছে। দূর থেকে কেউ জানবেও না এখানে কেউ আছে। মাগরিবের আজান দেওয়া হয়েছে। তার ছোট মামা হয়তো খুঁজতে খুঁজতে এলো বলে ঠিক তখন কাঁধে কারোর স্পর্শ অনুভব করে। মাধুর্য চোখ বন্ধ করেই তার পেটের দিকটায় মুখ গুজে কাঁদতে লাগলো, আর একটি হাত খুব শক্তভাবে তার মাথায় বুলিয়ে দিচ্ছে কেউ। আমার মাকে এত কিছু বলে, তোমরা কিছু কেন বলো না? আমার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছা করে। আমি মরে গেলে আমাকেও এসব বললে মেনে নিবে? হঠাৎ হাত থেমে যায়। মাধুর্যের কান্নার ধমক তখন বেরিয়ে চলছে। গম্ভীর স্বরে কেউ বলল, একজন সংগ্রামী নারীর গল্প শুনবেন? সে এত অল্পতে ভেঙে পড়তো না। ননিবালা দেবী, যার শরীরে প্রবেশ করানো হয়েছিল লঙ্কা বাটা, তাও আবার গোপনাঙ্গ দিয়ে। ভাবুন তো, আমরা একটা কাঁচামরিচ কামড় লাগলে কেমন করি, আর এখানে তো 2 বাটি। সে কে ছিল জানেন? বাংলার প্রথম মহিলা রাজবন্দী নলিবালা দেবী। আপনি সামান্য কারো কথায় মরতে চাচ্ছেন? টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে মাধুর্য নেতিয়ে পড়েছে। আধো আধো চোখে তাকিয়ে দেখলো আরহান বসে আছে। আরহান নাম ঠিক মনে করতে পারছে না, তবে এটা খেয়াল হচ্ছে এই মানুষটার বুকে এক সমুদ্র কষ্ট। সেই কষ্টের সমুদ্রে মাথা রেখে চোখ বুঝলে মাধুর্য, তারপর বিড়বিড় করে বলল, আমার বাঁচতে ইচ্ছা করে না, সারা শরীরে হাজারো যন্ত্রণা। কেউ কারো দুঃখের ভাগ নেয় না মিস, নিজের কষ্টের উপশম নিজেকেই খুঁজতে হয়। আপনার সারা অঙ্গে যখন বিষ, তখন ওঝা আপনাকেই হতে হবে। মাধুর্য ঘুমন্ত গলায় বলল, আমার এই অঙ্গের বিষ যে ঝাড়িতে পারিবে, সোনার এই যৌবনখানি দান করিব তারে। মাধুর্যের যখন ঘুম ভাঙে তখন সে নিজের বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। পরনে রাতের পোশাক, নিশ্চয়ই মামিমার কাজ এটা। গতকালের ঘটনা মনে হতে ভিতরে দুমড়ে মুচড়ে যেতে লাগলো মাধুর্যের। না, সে এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। নিজেকে মানিয়ে নিতে সে জানে। বিছানার পাশে টেবিলে রাখা ল্যাপটপে দ্রুত সার্চ করলো বাংলার প্রথম মহিলা রাজবন্দী সম্পর্কে, কারণ তার যে বরাবর মনে হচ্ছে আরহান নামক মানুষটা তার স্বপ্নে এসেছিল, বাস্তবে নয়। যদি সত্যি ননিবালা দেবী নামক কেউ থাকে, তবে কাল সাজবেলার সেই মুহূর্তটা সত্যি। হ্যাঁ, এই তো সব তথ্য এসেছে। গতকাল তবে আরহানের বুকে সত্যি মাথা রেখে ঘুমিয়েছিল সে, ভাবতেই ফাঁকা ঢোক গিলল মাধুর্য। পুরো দিন মাধুর্য নানান কাজ করে কাটিয়েছে। বাড়ির উত্তর দিকে যায়নি, কারণ উত্তর দিকে দিঘি পার হলেই সাকিবদের বাড়ি। বাড়ি থেকে আজ অনেক কাজ করেছে সে, নিজেকে ব্যস্ত রেখেছে। লাইব্রেরি গুছিয়েছে, সালোয়ার কামিজ বানিয়েছে, ঘরের পাশে থাকা জারুল গাছের নিচে বসে কচি পেয়ারার পাতা চিবিয়েছে। এ বাড়ির সবাই তখন সাকিবদের বাড়িতে ব্যস্ত, তাই নিজের রান্না নিজেই করেছে। লইট্টা শুটকি ভর্তা, সাথে গরম ধোয়া ওঠা ভাত। শুটকি ভর্তা করতে প্রথমে শুটকি মাছ ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রোদে রেখেছে। তারপর পেঁয়াজ রসুন কেটেছে। মাছ হালকা সিদ্ধ করে ছেঁচে বেশি করে ঝাল দিয়ে সরিষার তেলের সাথে ভর্তা করেছে। রান্না শেষে অনেক সময় নিয়ে গোসল সেরে যখন ঘরে এলো তখন দেখতে পায় ইনহান এবং পৌত্রী বসে আছে। মিস ধানিলঙ্কা, চলে এলাম বিনা দাওয়াতে আপনার বাড়ি। ইনহানের কথায় ভেজা চুল মুছতে মুছতে তাদের সামনে এসে দাঁড়ায় মাধুর্য। পৌত্রী না থাকলে এখন ইনহান পৃথিবীর সবচেয়ে দানবীয় চুমুটা খেয়ে নিত মাধুর্যের ঠোঁটে। আমি তো শুধু শুটকি ভর্তা করেছি। মাধুর্যের কথায় ইনহান জবাব দেয়, চলবে না, দৌড়াবে। পৌত্রী ততক্ষণে 4 প্লেট ভাত বেড়ে নিয়েছে। 4 প্লেট দেখে কপাল কুঁচকে মাধুর্য জিজ্ঞেস করে, এখানে 3 জন, বাকি একজন কে? বাহ রে,
ছোট চাচা খাবেন না? সে তো সাকিব ভাইদের বাড়িতে খাবে না। চাচা এলো বলে। মাধুর্য দেখতে পেল তার ছোট মামা ঘরে ঢুকছে, তার হাতে গাছের পাকা আম। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, মাধুর্য এ বাড়ির দিকে আসেনি। সাকিব সকালে একবারও বাড়ি গিয়েছিল, তখন মাধুর্য ঘুমেছিল। খুব ইচ্ছে করছিল তাকে বুকে জড়িয়ে নিয়ে কিছু সময় ঘুমাতে, কিন্তু হাতে এত কাজ যে সে সময় হয়ে ওঠেনি। ভেবেছিল এতক্ষণে হয়তো সে এসেছে, কিন্তু দুপুরে খাওয়ার সময় ওকে না দেখে অর্ণিকে জিজ্ঞেস করলে অর্ণি বলল, তামসী কই? কালকের পর আসেনি। একা ও বাড়িতে সারাদিন থাকুক না দাদা ভাই, এত আত্মীয়তা কিসের? শুনেছিলাম বিয়ের পর মেয়েরা পাল্টে যায়, এতটা বদলে যায়? তুই তাহলে চর মেরেছিস? আমি না হয় বিয়ের পর বদলেছি, তুই তো তোর জিনির আসার নাম শুনেই বদলে গেছিস। মাধু আজ তো একটা আপদ এই পরিবারের কাছে, তোর কাছে, তোর জিনির কাছে। থাকুক না দূরে, এই নিয়ে তোর আক্ষেপের দরকার নেই। খাবার প্লেট রেখেই সাকিব চলল তার মামার বাড়ি। মিনিট দুয়েকের রাস্তা। দ্রুত হেঁটে মাধুর্যর ঘরে ঢুকলেও তাকে পেল না। পুরো বাড়িতে সে নেই। জারুল গাছের নিচে পড়ে আছে একটা চুড়ি, অথচ মেয়েটা নেই। সাকিব ভেবেছিল মাধুর্য ফিরবে, তার ঘরেই ফিরবে, কারণ তার যাওয়ার জায়গা নেই। অথচ সাকিব এটা ভুলে বসেছে, যার এই পৃথিবীতে যাওয়ার কোনো জায়গা নেই, আজ তো পৃথিবীটাই তার আশ্রয় হয়ে যায়। পৃথিবীর সর্বকনিষ্ঠ মায়ের বয়স জানেন কত ছিল? মাত্র 5 বছর। 5 বছর বয়সে সে এক পুত্র সন্তানের জন্ম দেয়, লিনা মেরিনা। সবটাই হরমোনাল কারণে। তবুও ভাবুন, হরমোনাল কারণে সে হয়তো মা হওয়ার উপযুক্ত বৈশিষ্ট্যটা লাভ করে, কিন্তু জৈবিক চাহিদা সম্পন্ন না হলে সে গর্ভবতী হতো না। ইনহানের কথায় মুখ তুলে তাকালো মাধুর্য। ইনহানের মুখে এক বেদনার স্পষ্ট। মাধুর্যকে চুপচাপ থাকতে দেখে ইনহান আবার বলল, টানা 40 ঘন্টা পাশবিক অত্যাচারিত হওয়ার কষ্ট বুঝতে পারেন মিস ধানলঙ্কা? আমার প্রভুকে 17 জন মিলে টানা 40 ঘন্টা পাশবিক অত্যাচার চালিয়েছিল। সেই 40টা ঘন্টা পাগলের মতন খুঁজেছিলাম বোনকে। আর যখন আরহান ভাই বউকে পেল, জানেন কি অবস্থায় ছিল? তখন ও বউর উপরে একজন তারও কামনা মেটাতে ব্যস্ত। কখনো ভেবে দেখেছেন আপনার প্রিয়তমা, আপনার বাগদত্তা, তার নিচের তেজ রক্তাক্ত দেহের উপর এমন অত্যাচার? তবুও আমার বোন বেঁচে ছিল। হাসপাতালে বিছানায় ছটফট করেও লড়ছিল। বিধাতে চাইনি, তাই আজ সে নেই। সেই মানুষটা আরহান ভাইয়ের বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। কথাগুলো বলার সময় ইনহানের কণ্ঠস্বর বেশ কঠিন ছিল। হাতের মুঠ শক্ত করে রেখেছিল। তার দিকে তাকিয়ে পত্রী জিজ্ঞেস করলো, বিচার হয়নি তাদের? ফাঁসি হয়েছে সবার। আপনাদের সাথে শত্রুতা ছিল? না। তাহলে? বউ একটা সমাজসেবকমূলক প্রতিষ্ঠান চালাতো, সেখানে একদল মেয়েকে পাচারকারীদের হাত থেকে বাঁচায়। তারাই পরবর্তীতে। মাধুর্য এগিয়ে এসে শক্ত হাতে ইনহানের হাত আঁকড়ে ধরে। হয়তো সে এভাবেই তাকে সান্ত্বনা দিচ্ছে। ইনহান বিস্ময় চোখে মাধুর্যের দিকে তাকিয়ে বলে, ভেবে ধরেছেন তো? বন্ধুদের হাত ভেবে ধরতে হয়? যদি আর না ছাড়ি? সমস্যা নেই, বন্ধু হয়ে না হয় রইলাম। তাদের কথোপকথনে পৌত্রী হঠাৎ বলে ওঠে, আর আমি? তুমি তো দুধ ভাত। ইনহানের জবাবে তিনজনের মধ্যে হাসির দমক পড়ে গেল। প্রহর শেষের আলোয় রাঙ্গায় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই সংসারে নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস। মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে ধুলা লাগে, মুকুল পরে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় উঠে ভরে। মঞ্জিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বস্তি দিন ফেলেছে নিঃশ্বাস। মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে অর্ণির দিকে তাকায় ওয়াহেদ। কেমন গোল আলুর মতন চোখ করে তাকিয়ে আছে মেয়েটা। আচ্ছা, মেয়েটা কি জানে এই গোল আলুর চোখের মেয়েকে ওয়াহেদ ভালোবাসতে শুরু করেছে? তাকে দেখলে কেমন মনের মধ্যে নদীর বালি ঝরে পড়তে লাগে, কেমন হাবুডুবু অনুভূতি হয়। রাতে যখন মেয়েটা তার সো কল্ড প্লাজো হাঁটুর উপর উঠিয়ে রাখে,
তখন তার কেমন অনুভূতি হয় হয়তো জানে না। জানলে এমন দুঃসাহসিক কাজ কি সে করতো? কবে যে তাকে ঘরে তুলবো ভাবতেই মিষ্টি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। আপনি আবৃত্তি করেন? করা নিষেধ নাকি? বেশ ভালো লাগলো। আমি তো আকাইম্মা, কিছুই পারি না। আমি তো জানি মেয়েরা কিছুই পারে না, তারা রান্না ভালো পারে। রান্না? আর আমি আন্ডা আন্ডা পারি। অর্ণির কথায় ওয়াহেদ হেসে তার দিকে ঝুঁকে বলল, সব মেয়েরাই ডিম পারে, আর কিছু পারুক বা নাই পারুক, ডিম না পারলে বাচ্চা আসবে কই থেকে? বলেই শীষ বাজাতে বাজাতে ওদিকে চলে গেল। অর্ণি বিজ্ঞানের ছাত্রী, সে ভালোভাবে জানে ওয়াহেদ কি বলছে। এ ছেলে তো ভাবতেই গা শিউরে ওঠে অর্ণির। লজ্জায় মুখ রাঙা। সাকিব প্রায় জোর করেই মাধুর্যের ঘরে ঢুকেছে। মাধুর্য তখন টিভিতে মগ্ন। গোপালবার দেখছে, সাকিবকে সে দেখেও দেখছে না। সাকিব তার পাশে গা ঘেঁষে বসেছে। মাধুর্য সরে যেতে চাইলে তার মুখোমুখি বসে পড়ে সে। ধপ করে মাধুর্যের রাগ কমে যায়, কারণ এটা সাইকোলজির ব্যাপার। যদি আপনার সাথে কেউ রাগ করে তবে আপনি তার সামনাসামনি বসে পড়ুন, তার রাগ কমতে বাধ্য। তামসী সারাদিন খায়নি। আমার কি খিদে পেয়েছে মনে হয়। বাড়ি যাও, লোকে দেখলে নিন্দে মন্দ করবে। করুক না, তাতে কি? বেয়াদবের থেকে দূরে থাকো। হঠাৎ বাহিরে বাতাস শুরু হয়েছে, ঝড় উঠেছে। বিদ্যুৎ চলে যেতেই আইপিএস চালু হলো। টিভি বন্ধ হয়নি, কারণ মাধুর্যের ঘরের টিভি বিদ্যুৎ না থাকলেও ঘন্টাখানেক চলে। সাকিব মাধুর্য হাত নিয়ে খেলা করছে। ভুল করছো দাদা ভাই, বাড়ি যাও। তোর বিষাক্ত চমন বিনিময়ে আজ মরতে ইচ্ছে করছে, ভিলেন হতে ইচ্ছে করছে তোর সিনেমায়। দিবি আজ অবাধ্য হতে, তোর সবটা নিতে। সাকিবের কথায় চমকে ওঠে মাধুর্য। ভালোভাবে খেয়াল করে দেখে সাকিবের চোখ ভীষণ লাল, যেভাবে ঢুলছে সে নেশাগ্রস্ত। মাধুর্য পুরো বাড়িতে প্রায় একা, তার চিৎকার কারো অবধি পৌঁছাবে না। সাকিবের শক্তির সাথে সে পারবে না, তবে কি তাকে সত্যি কলঙ্কের ভাগীদার হতেই হবে? মেয়েদের ছোট্ট জীবনে অনেকের সাথে লড়তে হয়, ঘরের সাথে, পরের সাথে, কখনো বা নিজের সাথে। মাধুর্য এখন লড়ছে তার নিজের সাথে। সাকিবের কথাই স্পষ্ট, সে নেশায় বুধ। অথচ মাধুর্য তো সুস্থ, সে সব ভাবতে পারছে, চিন্তা করতে পারছে। এখন যদি সে হাক ডাক করে, তারেকা বানু এবং সাকিবের বাবা অবশ্যই মাধুর্যের দোষ ধরবে, চরিত্র নিয়ে কথা শোনাবে, পিছুপা হবে না। আবার এদিকে এ বাড়ি থেকে ও বাড়ি দূরত্ব বেশ, সচরাচর শব্দ কি পৌঁছাতে পারবে? জীবনটা সিনেমা নয়, কিন্তু সিনেমার গল্পগুলো জীবন থেকেই নেওয়া হয়। সিনেমা বা নাটক দিয়ে জীবন চলে না, অথচ জীবনের কাহিনী নিয়েই সিনেমা নাটক হয়। আজ এমনই এক নাটকের অংশীদার মাধুর্য। ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়া মাধুর্য বাহিরে স্বাভাবিক। সাকিবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল না। নেশায় মানুষ পশুর মতো থেকে অধম হয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য মানুষ হিংস্র পশুর ন্যায়। সাকিবের দিকে তাকিয়ে মাধুর্য জিজ্ঞেস করলো, ভাত নেই, নুডলস পাকিয়েছি, খাবে? সাকিব মাথা দুলিয়ে স্বীকার করলো। মাধুর্য উঠে যায়। সাকিব তখন ঢুলু ঢুলু অবস্থায় বিছানায় বসে। মাধুর্য কল দিতে থাকে তার ছোট মামাকে, কিন্তু অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। মামা ফোন না তোলায় কল দেয় রৌদ্রকে। রৌদ্র যখন ঘরে এলো, সাকিব তখন প্রায় ঘুমে। মাধুর্যের ফোন কল পেয়ে দ্রুত ছুটে এসেছে সে। মাধুর্য তখন নুডলসের নাম করে অন্য ঘরে দরজা দিয়েছে। এমন নয় সাকিব কিছু বলেনি, তাকে বেশ ডাকাডাকি করেছে, চেঁচামেচি করেছে। মাধুর্য চুপচাপ তখন অন্য ঘরে বসে আছে। রৌদ্র এলে মাধুর্য ভাইয়ের আশ্রয়ে যেন নতুন জীবন পেল। সাকিবকে বিছানায় শুইয়ে দিয়ে রৌদ্র বোনকে নিয়ে অন্য ঘরে চলে যায়। এ ঘটনা কাউকে জানানো যাবে না, বিশেষ করে তারেকা বানুকে, কারণ সে জানলে দোষ তো সব মাধুর্যেরই হবে। বরপক্ষ চলে গিয়েছে। সকাল সকাল ইনহান বেরিয়েছিল মাধুর্যকে খুঁজতে, তবে দেখা মেলেনি। মাধুর্য আজ বেশ বেলা করে ঘুমিয়েছে। ও বাড়িতে বিয়ের ধুম পড়েছে। ছাদের এপাশ থেকে দেখা যায়। সেদিনের ঘটনা সে ভুলেনি, তাই যেতে চাচ্ছে না। একা একা নীরবতা ঢের প্রিয়তার। শুনলাম মাধুর্য নাকি বরপক্ষের সাথে ঝামেলা করেছিল। এই মেয়ের আসলেই দোষ আছে, দাদি ঠিক বলে, লক্কর জক্কর ভালা না। জেরিনের কথা শুনে খুশবু সবটা সাকিবের মায়ের কাছে বলে। সাকিবের মা তার ছেলের হবু বউকে ডেকে এনে জিজ্ঞেস করতেই বলল, আপনার কি মনে হয় আমার মুখের ভাষা বস্তি মার্কা? আমি অমন ভাষা বলি না। জেরিনের এমন জবাবে খুশবু জবাব দেয়, আমি কি মিথ্যে বলেছি? তুমি বলনি লক্কর চক্কর ভালা না?
সব কথা নিজেদের দিকে নাও কেন? তুমি বলেছো। বোনেরা মিলে গ্যাং চালাও নাকি গুন্ডা বাহিনী? হ্যাঁ, আমরা গুন্ডা বাহিনী। আর তুমি কি? উইথ ব্যবসায়িক চামচা। এই নে, এই সাহস কম না? তুমি বললে ভালো আর আমরা বললে দোষ। সবাই কেন তোমার বোনের পিছেই লাগে, এটা ভাবছো কখনো? কারণ তোমাদের মতন ফাজিল শয়তানের নানিতে জবাব দেয় না বলেই আজ এই অবস্থা। জবাব দিলে বেয়াদব খেতাব পেতে হয়। যদি সময় মতো জবাব দিত তবে কি আর তোমাদের মতো চুনোপুটির সাহস করে এসব বলার? খুশবু, মুখ সামলে কথা বলো। তুমি মুখ সামলাও, না হলে পানের সাথে বিচুটি পাতা বেটে খাইয়ে মুখ বন্ধ করে দেব। রাগে দুঃখের খুশবুর কান্না পাচ্ছে। মানুষ এত বেহায়া হয় কি করে? এদের আর কোনো কাজ নেই? এরা নাকি আবার এই শিক্ষিত সমাজের অংশ? জানে না কিভাবে সম্মান দিতে হয়, আর এসেছে সম্মান নিতে। জেরিন এসেছে মানে মাধুর্য এ বাড়িতে না আসাই ভালো। তারিকা বানু কম ছিল কি যে এই মেয়েটাও হাজির? বিকেলবেলা মাধুর্য বসে আছে নিজের ঘরের বারান্দায়, 3 AM উপন্যাস পড়ছিল। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। বইয়ের চোখ রেখে মাধুর্য কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। আমি আরহাম বলছিলাম। ভারী সাবলীল এবং তীব্র পুরুষ কণ্ঠস্বর শুনে মাধুর্য শুধু মনে হলো, ভাগ্যকে কখনো নিমন্ত্রণ দিতে হয় না। জন্ম, মৃত্যু এবং অনেক কিছুই আমাদের না জানিয়েই যথাসময়ে চলে আসে। আপনি কি কমফোর্টেবল? বাইকে উঠে ওড়না ঠিক করতে করতে মাধুর্য জবাব দেয়, আসলে মামা ব্যতীত কারোর সাথে এভাবে যাওয়া হয়নি, তাই আর কি। আমি দুঃখিত, আপনাকে সাথে নিতে বলা হয়েছে। আরহানের কণ্ঠে স্পষ্টতা। সমস্যা নেই, তবে হেলমেটটা পরতে পারবো না, দম বন্ধ লাগে। তাহলে বেশ, আমার বুক পকেটে একটা রোদ চশমা আছে, এটা নিয়ে পড়ুন। আরে না, প্রয়োজন নেই। গ্রামের রাস্তা বেশ ধুলোময় ম্যাম, আপনি আগামী কয়েক ঘন্টা আমার কাছে অন্যের আমানত। মাধুর্য কথা না বাড়িয়ে চুপচাপ চশমা হাতে নেয়। কিছুক্ষণ আগে যখন আরহান কল দিয়েছিল তখন তাকে বলেছিল তৈরি হয়ে নিতে, তারা বিয়ের কেনাকাটা করতে যাবে। যেহেতু বিয়েটা হয়েছে, এখন শুধু অনুষ্ঠান বাকি। মাধুর্য এবং আরহানের ভাগে পড়েছে পোশাক বাছাইয়ের বিষয়। ছেলেরা যেহেতু সবাই একরকম পাঞ্জাবি, তাই মাধুর্যকে নিয়ে এসেছে আরহান। মেয়েদের শাড়ির জন্য সব কালেকশন আছে। ইনহান আগে ভাগেই কয়েকটা নমুনা বেছে রেখেছে। যেহেতু বিয়ের অনুষ্ঠান, তাই স্বভাবগত কারণে লাল এবং হলুদ পাঞ্জাবি দেখছিল আরহান। তবে এই 2 কালারের পাঞ্জাবি সরাসরি নাকচ করে দিল মাধুর্য। লাল অথবা হলুদ কি ভালো হতো না? আপনি জানেন না পুরুষের জন্য লাল এবং হলুদ রং পরিধান ইসলামে নিষিদ্ধ? জানা ছিল না। আলী রাদিয়াতালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে দেখেছি, তিনি ডান হাতের রেশম ধরলেন এবং বাম হাতের স্বর্ণ। ততপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এই 2টি বস্তু হারাম। আবু দাউদ 4057, নাসাই 5144, ইবন মাঝা 3595। নবীজি আরো বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। সহিহ বুখারী 5590। মহানবী আরো বলেছেন, এই রং কাফেরদের জন্য, এই রঙের কাপড় পরিধান করো না। মুসলিম 2077। মাধুর্যের জবাবে বেশ পুলকিত বোধ করলেন আরহান। মুস্কি হেসে বলল, বাহ, আপনি তো বেশ অনেক জানেন। হয়তো যা জানা প্রয়োজন আমি ততটাই জানি। আচ্ছা, অন্য কালার দেখি, চাইলে মিক্সড লাল বা হলুদ নিতে পারেন। আমরা না হয় একটু ভিন্ন পড়ব, আপনার পছন্দই সই নিয়ে নিন। ছেলেদের জন্য কেনাকাটা করে মাধুর্যকে নিয়ে শাড়ির শোরুমে এসেছে আরহান। সেখানে আগে থেকে জেরিন এবং সাকিব ছিল। মাধুর্যকে দেখে ইনহান এগিয়ে গিয়ে বলল, উফ, চারপাশে কি গরম, ঝালি গরম লেগে যাচ্ছে। আরে এ কে এসেছে? এ তো মিস ধানি লঙ্কা। তাই তো বলি, এত গরম কেন লাগছে? ইনহানের কথায় মুচকি হাসি। তার পাশে দাঁড়ায় মাধুর্য। আরহান সাকিবের সাথে কুশল বিনিময় করে ইনহানকে জিজ্ঞেস করে আর কেউ এসেছে কিনা। ইনহান জানায় এসেছে, ওরা গিয়েছে আইসক্রিম আনতে। লোক পাঠাতে চেয়েছিল, তবে পৌত্রী খুশবু শয়নকে নিয়ে বাহিরে আছে।
সাকিব মাধুর্যের দিকে তাকিয়ে আছে। প্রায় 3 দিন পর আজ মাধুর্যকে দেখতে পাচ্ছে সজ্ঞানে। কালো সালোয়ার কামিজে দারুণ লাগছে মাধুর্যকে। মাথায় দেওয়া ঘোমটার জন্য বউ বউ একটা ভাব এসেছে। মাধুর্যের হাতে শুধু একটা রোদ। সমস্যা, একজন কর্মচারী তাদের শাড়ি দেখাচ্ছিল। জেরিনের পছন্দ হলো লাল রঙের শাড়ি। এদিকে মাধুর্য বেশ সময় ধরে হাতে নিয়ে বসে আছে কলাপাতা রঙের শাড়ি নিয়ে। সে মুখে কিছুই বলছে না। জেরিন তার পছন্দ মতো সবটা করছে। শাড়ি পছন্দ করার ক্ষেত্রে মাধুর্য কোনো চাহিদা দেখায়নি, কারণ জেরিন তার ইচ্ছার কোনো মূল্য দিবে না। চলে আসার সময় হলে সাকিব মাধুর্যকে তাদের সাথে যেতে বললে আরহান সাকিবকে বলল, ভাই, আমি ওকে নিয়ে এসেছি আমানত হিসেবে, আমি ম্যামকে দিয়ে আসব। আরহানের কথায় দ্বিমত করার সুযোগ সাকিব পায়নি, কারণ মাধুর্য তার পূর্বেই আরহানের বাইকে উঠে বসেছে। কেমন একটা ঝিমঝিম অনুভূতি হচ্ছে সাকিবের মাথার পিছনটায়। মনে হচ্ছে তীব্র যন্ত্রণা দিয়ে কেউ নিয়ে যাচ্ছে তার প্রাণবায়ু। প্রকৃত পুরুষ কখনো নিজের পুরুষত্ব প্রকাশের জন্য নারীর উপর প্রহার করে না, না কথার মাধ্যমে তাকে ছোট করে, না তার গায়ে হাত তোলে। প্রকৃত পুরুষ সবসময় নারীকে সম্মান করে, নারীর সম্মানের হেফাজত করে। একজন প্রকৃত পুরুষের কাছে সকল নারী ভীষণ সম্মানের, হোক সে রাজরানী বা ঘুটে গুড়ানি। ফিরে এসে মাধুর্য লম্বা শাওয়ার নিচ্ছে। ইচ্ছে ছিল দীক্ষিতে সাঁতার দিবে, তবে রাত এখন অনেক। আরহান বাহিরে ঘরে মাধুর্যের মামার সাথে কথা বলায় ব্যস্ত। মাধুর্যের মামি তাদের জন্য রাতের খাবার বানাচ্ছেন। আরহান এসে যেন আটকে গেছেন, কারণ বাহিরে মুষলধারায় বৃষ্টি। গোসল শেষে মাধুর্য সরাসরি রান্নাঘরে তার মামির কাছে চলে যায়। মামিকে সে মাম্মাই বলে ডাকে। মাধুর্যকে দেখে চোখ রাঙিয়ে ভদ্রমহিলা বললেন, মেয়ে, যদি ঠান্ডা লাগে রে, মায়ের একটাও মাটিতে পড়বে না। তোমার হাতে এক মুখ কড়া কফি মাম্মাই, আমার সব ক্লান্তি উবে যাবে। দিচ্ছি মা, তার আগে তুমি চায়ের কাপে চা ঢেলে দিয়ে আসো। আচ্ছা বেশ, তবে একটা শর্ত। বলো। আমার সাথে বসে তুমিও চা নিবে, তারপর দুজনে ফটাফট রেডি ফেলবো। আচ্ছা বেশ। পরদিন ওয়াহিদদের বাড়ি কে কে যাবে তার লিস্ট হচ্ছিল। সেখানে সবার নাম থাকলেও বাড়ির কোথাও মাধুর্য নেই। বিষয়টি সাকিবের বড় চাচা খেয়াল করে জিজ্ঞেস করলেন, মাধুর্য কোথায়? সবটা শুনে খবর পাঠালেন মাধুর্য যেন এক্ষুনি এখানে আসে। তখন আরহান বেরিয়ে যাচ্ছে এবং মাধুর্যের ছোট মামা তাকে এগিয়ে দিতে বেরিয়েছেন। আরহান চলে যাওয়ার পর মাধুর্যকে নিয়ে সাকিবদের বাড়ি এলেন তিনি। সাকিবের বড় চাচা ওয়াহাব সাহেব প্রবীণ মানুষ, তার কথা ফেলার সাহস কেউ করে না। মাধুর্যকে কাছে ডেকে তার পাশে বসিয়ে বললেন, আগামীকাল এ বাড়ি থেকে যা যা যাবে সব সাজানো তোমার দায়িত্ব, আর তুমি যাবে আমার সাথে। মাধুর্য কোনো জবাব দেয় না, চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এদিকে তাদের বড় মামি এসে মাধুর্যকে হাত ধরে টেনে নিয়ে সাকিবের পাশে বসিয়ে দেয়। তারপর বলতে লাগলেন, পোলায় আমার 2 দিন অভুক্ত, কি শান্তি পাস তোরা ঝগড়া করে। ঠিক সে সময় বিদ্যুৎ চলে যায়। মাধুর্য উঠতে নিলে সাকিব খুব সাবধানে তার পা দিয়ে আটকে ফেলে সামনের পথ। বড় মামি খাবারের থালা এনে দেয় সাকিবের হাতে। তারপর বললেন, তোরা এখনো বাচ্চা, দুটোকে বিয়ে দিলে বাচ্চার বাপ মা হবি। এখন এমন পাগলামি কেউ করে রে বাবা, দুজনেই খেয়ে নে। ভাতের থালা নিয়ে সাকিব মাথা নিচু করে বসে আছে। মাধুর্য পালাতে চাইছে, কারণ যদি তারিকা বানু বা জেরিন তাকে দেখে আরেক দফা ঝামেলা হবে, কিন্তু উঠতেও পারছে না। সাকিব উঠে গিয়ে মামির সামনেই দরজা বন্ধ করে। মামি তখন চেয়ারে বসে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন। হাত ধুয়ে সাকিব ভাতের লোকমা তুলে দিল মাধুর্যের মুখে। মাধুর্য মুখ ফিরিয়ে নিলে সাকিব হাত নামিয়ে নেয়। মামি বলে উঠলেন, ছেলেটা কষ্ট পাচ্ছে রে, আর দিস না। আমি পারলে তোদের বিয়ে এক্ষুনি দিয়ে দিতাম, কিন্তু তোরাই তো রাজি না। বলেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি। সাকিব হাত ধুতে উঠে যাচ্ছিল। মাধুর্য তাকে থামিয়ে ইশারায় ভাত মুখে দিতে বললে সাকিব তার মুখে ভাত তুলে দেয়। মনমালিন্য দূর হলেও মাধুর্য সাকিবের মাঝে অঘোষিত দূরত্ব বেড়েই চলছিল। হয়তো এতটা, মাধুর্যের জন্য যে মানুষটার সাকিব খুঁজছিল সে আগলে রাখবে তার তামসিকে। সে চলে এলেও তার টের পায়নি সাকিব। গায়ে হলুদের ডালা সাজাতে বেশ রাত হলো মাধুর্যর এবং তার মাম্মাইয়েরও। প্রায় ভোর রাতে রৌদ্রের সাথে বাড়ি ফিরল তারা। বিছানায় গা এলিয়ে দিতেই চোখ গেল ড্রেসিং টেবিলের উপর। রাজকীয় ভঙ্গিতে সেখানে রয়েছে আরহানের রোদ চশমা। মাধুর্য উঠে এসে চশমা হাতে নিয়ে অন্য হাতে ফোন নিল। আবার ভাবলো রাত এখন প্রায় 1:30, এখন কল দিবে।
অগত্যা ফেসবুক স্ক্রল করতে এই হোয়াটসঅ্যাপে কল দিল পত্রী। এইমাত্র তো ও বাড়ি থেকে এলো, আবার কি হলো? কল রিসিভ করতেই খুশবু বলল, আপু, এই জেরিনের বাচ্চারে ঘুমের মেডিসিন গিলিয়ে দেই। পাশ থেকেই পত্রী বলল, জামাল গোটাও আছে। কেন রে মনাই পাখিরা, কি করছে? মাধুর্যের জবাবে খুশবু বলল, বেয়াদব মহিলা, তুমি যাওয়ার পর আসছিল ডালা নিতে, আসতেই দেই নাই রুমে। কাল নিশ্চিত ঝামেলা করবে। আরে খুশবু, চিন্তা করিস না, ডাইরেক্ট মার্ডার করে দিব, জেল ফাঁস মানুষের জন্য। আমি পত্রী না হয় ওরে মাইরেই ফেলবো। কি বলো মাধু আপু? পত্রীর কথার জবাব দেওয়ার আগেই কল ডিসকানেক্টেড হয়ে যায়। মাধুর্য দীর্ঘশ্বাস ফেলে রোদ চশমার দিকে তাকিয়ে রইল। পরদিন বিকেলবেলা যখন কনেপক্ষ বরপক্ষের বাড়ি পৌঁছালো, তখন তারা অপেক্ষা করছে কনেপক্ষের জন্য। সবাইকে একটা করে আইসক্রিম দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে বরপক্ষ। কনেপক্ষের সব ছেলেরা পোশাক আজ হালকা অফ হোয়াইট পাঞ্জাবি, মেয়েদের পরনে লাল শাড়ি। মাধুর্য শুধু আকাশরঙা শাড়িতে, সাদা নীল মিলিয়ে সে এক অনবদ্য রং। এক হাতে আইসক্রিম নিয়ে যখন দূর থেকে ইনহান মাধুর্যকে দেখছে, তখন সে গলার কাছে হাত নিয়ে এমন একটা ভান করে যেন খুব গরম আজ। কাছাকাছি আসতেই কিছুটা জোরে শব্দ করে বলল, হাই গার্মি। সবাইকে দেখতে এক লাগছে, অথচ মাধুর্য লাল রঙের শাড়িতে নেই। এটা জেরিনের বেশ লেগেছে। মাধুর্য লাল পরেনি এটা সে মানতে পারছে না, তাকেও সবার সাথেই চলতে হবে। ইচ্ছে করে হাতের আইসক্রিম মাধুর্যের পায়ের নিচে ফেলে দেয় সে। মাম্মাই সবটা বুঝেও মেয়েকে সামলে নেয়। তখন পরিচয় পর্ব চলছিল। মুনা এসে মাধুর্যকে পথ দেখিয়ে বলে ওয়াশরুম ওদিকে। গ্রামের বাড়িতে এমন বেডরুম দেখে কিছুটা অবাক হয় সে। সম্পূর্ণ শহরের ছোঁয়া। 7-5 না ভেবেই ওয়াশরুমে ঢুকে পা ধুয়ে ফিরে আসার জন্য পা বাড়াতেই ধাক্কা খেলো কারোর সাথে। এক্সট্রা আইল্যাশেস বেঁকে এক ফাঁকে কিছুটা চোখে লাগলো। নাক মনে হয় ভেঙেই গেছে, তবুও নাকে এলো বেলি ফুলের তীব্র গন্ধ। চোখ তুলে তাকিয়ে সামনে থাকা ব্যক্তিকে দেখে থমকে যায় সে। চোখ নামিয়ে চলে আসতে পা বাড়ালে বাধা পেল। শক্ত পুরুষালীর ডান হাতে আবদ্ধ মাধুর্য, বাম হাত ধীরে ধীরে হলুদ মাখিয়ে দিচ্ছে তার মাধুর্যের রক্তিম ঠোঁটে। বিরিয়ানির সাথে একটা এলাচ মুখে এলে মুখের যে অবস্থা হয়, পত্রী নিজের মুখের অবস্থা ঠিক সেরকম করে রেখেছে। পাত্রপক্ষের এত কিছু আয়োজন দেখে এসে ভীষণ বিরক্ত। কোনো কমতি ধরার সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে তারেকা বানুকে সে খুব মিস করছে। সে থাকলে একটা না একটা উপায় বের হতোই। পাখি, কি ভাবিস? ভাবছি আমাদের থেকে এদের প্ল্যান কত হাই রে। আমরা কি সব আগামাথা চিন্তা করছি, আর দেখ এরা কত ভালো আয়োজন করছে। আমিও তাই ভাবতেছি, তবে একটা কথা ঠিক বুঝে আসছে না। কি? জেরিনাপুর কিছু হইল না কেন? জামাল গোটাই কি 2 নাম্বারই হলো? আমিও তাই চিন্তা করতেছি। সকালে দিলাম, এখন অবধি তার স্যালাইন নিয়ে পড়ে থাকার কথা, অথচ সে। ঠিক তখন তাদের সামনে দিয়ে জেরিন হাসতে হাসতে যাচ্ছে, মাইশার সাথে কথা বলতে বলতে। তার দিকে তাকিয়ে খুশবু বলল, একদল আছে না, লোহা গিলে লোহা হজম করে ফেলে, এই জেরিন নাই ওই দলের। আরহানের হাত ভীষণ জ্বলে যাচ্ছে। তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির মেয়ে মহল। মাধুর্যের মাম্মাই সেখানে ছিল। ছেলেটার হাতের তালু পুরে লাল হয়ে গেছে। ইনহানের মা ছেলের হাত ধরে বসে আছে। মেয়ের মৃত্যুর পর সে আরহানকে চোখে হারায়। ভাতিজা হলেও ছেলের থেকে কম নয়। যে পাটায় হলুদ বাটা হয়েছে, সে পাটায় নাকি আগে কেউ শুটকির মরিচ বাটা বেটেছে কেউ। হলুদ শুধু আরহান ধরেছে বাটিতে উঠাতে, তাই ছেলের হাতটা একদম পুড়ে গেছে। ইনহানের মা প্রলাপ করছে। তার কথা এমন শোনায় মাঝে মধ্যে। আরহানের মা এসে জায়ের হাতে নারকেল তেল দিয়ে বললেন, লাগিয়ে দেই মনি, জ্বালা কমে যাবে। মাধুর্যের ঠোঁট লাল টকটকে হয়ে আছে। ভ্যাসলিন দিয়ে ঘষে তুলে ফেলেছে ওয়াটারপ্রুফ লিপস্টিক। গোলাপি ঠোঁটটা লাল হয়ে আছে। পত্রী রৌদ্র খুশবু জিজ্ঞেস করছে, সেদিকে কোনো খেয়ালই নেই মাধুর্যের। টিস্যু দিয়ে মুছে চলছে ঠোঁট। কানে শুধু একটা কথা বাজছে, লাল রং কামনার রং। নারীকে ভীষণ আবেদনময়ী লাগে এই রঙে। কেন পুরুষের ধৈর্যের পরীক্ষা নেয় নারী? পুরুষের ধৈর্যের বাদ ভাঙলে আবার নারীরই বলে, পুরুষ তুমি কেমন পুরুষ, নিজেকে সামলাতে জানো না? অথচ নারী কেন বারবার আবেদন করে তার রূপ? পুরুষের চৌকাঠে মাধুর্যের ঠোঁটের এক কোণে তখনও হলুদের ছোঁয়া লেগে আছে। লেগে আছে কারো নিবিড় স্পর্শ। মাধুর্যের পাশে দাঁড়িয়ে ইনহান আবার হাত দিয়ে ইশারা করে তার খুব গরম লাগছে। তখন পাশ দিয়ে যাওয়ার সময় তার বাবা বললেন,
কি কো আব্বা, গরম কয়? আজ তো বৃষ্টি, তাই ভালোই ঠান্ডা। মাধুর্য ভেবেছিল সে একটু ভরকে যাবে, কিন্তু না। ইনহান আরো হাসি হাসি মুখ করে বলল, আব্বা এই গরম যে লঙ্কার ঝাল, আশেপাশে দেখো না আব্বা, কত ধানি লঙ্কা। ইনহানের বাবা বিষয়টা বুঝে মুচকি হেসে চলে গেলেন। ইনহানও চলে যাচ্ছে, তবে বিড়বিড় করে গান বলছে। বেন সাহেব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছে। ঠিক তখন স্টেজে নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে মাইশা শয়ন সমেত কয়েকজন। ফুল স্পিডে গান বেজে উঠল, এই যে বিয়েন সাহেব, ভাব নিয়েন না, এতগুলো বিয়েই যেন দেখাও দেখেন না। নাচটা সবাই বেশ এনজয় করেছে। জেরিন, পত্রিক, খুশবু, রৌদ্র সবাই গেলেও সাকিব নিষেধ মাধুর্যকে যেতে দেয়নি তার মাম্মাই। তারপর ধীরে ধীরে কয়েকটি গানে পারফরমেন্স করলো ছেলেপক্ষ। তার মধ্যে স্পেশাল ছিল হাই গরমি। ওদের নাচ দেখে পত্রিক, খুশবুর মাথায় হাত। তারা সব ট্রেন্ডিং গানে নেচে ফেলেছে। এবার তারা কি করবে? এত ভিড়ের মাঝে আরহান কখন এসে মাধুর্যের পাশে দাঁড়িয়েছে খেয়ালই হয়নি। তার হাত এখনো হলুদ। ডান পাশে আরহান এসে দাঁড়াতেই বা পাশে এসে সাকিব দাঁড়ায়। মাধুর্যের ঠোঁটে লেগে থাকা হলুদের ছোঁয়া আরহানের হাতে হলুদ। তার হাত জ্বলে যাওয়া, মাধুর্যের ঠোঁটের রক্তিম রং, সব তার কাছে সূর্যের আলোর মতো স্বচ্ছ। তবে সে তার তামসীকে এত সহজে যার তার হাতে তুলে দিতে পারে না। তার ভালোবাসা সে এমন কারো হাতে তুলে দিবে যে তার থেকেও যত্নে আগলে রাখবে। তামসীর হাসির জন্যই তার থেকে দূরে যাওয়া, সে হাসির জোয়ারে ভাটা পড়তে দিবে না। মাইশা এসে খুব মিনতি করে মাধুর্যকে রাজি করায় বেহালার সুর তোলার জন্য। হালকা বাতাস, ঝিরি ঝিরি বাতাসে আবছা আধারে মাধুর্য বেহালায় সুর তোলে, মুঝকো বরসাত বানালো, এক লম্বি রাত বানালো। এই গানে পাশে টুল নিয়ে বসে ইনহান সুরের তালে গান তোলে। ইনহানের পরনে ছাই রঙের মেঘের পাঞ্জাবি। মাধুর্য তো আজ আস্ত এক আকাশ। পুরো সময় চোখ বন্ধ ছিল মেয়েটার, অথচ ইনহানের সম্পূর্ণ দৃষ্টি কাঁপতে থাকা ওই দুই আঁখি পল্লবে। গান শেষ হলেই মাধুর্য চোখ খুলে। ইনহান যেন হাসি তৈরি রেখেছিল। তাদের এই জুটি দেখে ভিড়ের মাঝে কেউ একজন বলল, এই যে ইনুর মা, মেয়ে কিন্তু পেয়ে গেলা। দুজন মিলে যেন আস্ত এক আকাশ। এই আকাশ আর মেঘের এক করে ভাইন্দা দাও, মাইয়া ফিরা পাইবা। তারিকা বানুর শরীর ভীষণ খারাপ। সকাল থেকে 46 বার ওয়াশরুমে দৌড়াতে হয়েছে। আপাতত তার স্যালাইন চলছে। জেরিনের দেওয়া কাঁচা আমের শরবত খাওয়ার পর থেকে এই অবস্থা খারাপ। তাই সাকিবকে দ্রুত চলে আসতে হয়েছে। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে ঘুমের মতন এসেছিল, তখন বাইরে থেকে হইচই শুরু। সবাই ফিরেছে। মাধুর্য শাড়ি বদলে পড়েছে গোলাপি রঙের শাড়ি। সাকিবের মন বড্ড পড়ছে। সে বাইরে গেল না, চুপচাপ নিজের ঘরেই রইল। কিছুক্ষণ পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। হাতে হেরিকেন নিয়ে খট করে দরজা খুলে প্রবেশ করলো কেউ। ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা আলোয় সাকিব দেখতে পেল মাধুর্য বসে আছে, হাতে খাবারের প্লেট। সাকিব উঠে হাত ধুয়ে খাবার তুলে দিল তার মুখে। খাবার মুখে নিয়ে মাধুর্য বলল, দাদিজানের অবস্থা খুব একটা ভালো না। যদি সে মরে যায় তবে আনবে আমায় তোমার ঘরের রমণী করে। মাধুর্যের কণ্ঠে কিছু একটা ছিল যা ভেতরে ভেতরে চুরমার করে দিল সাকিবকে। না চাইতেও চোয়াল শক্ত হয়ে এলো। কাঠের জানালা বাতাসের কারণে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলছে, আবার বন্ধ হচ্ছে। মাধুর্যের দিকে মুস্কি হাসির মিসাইল ছুড়ে সাকিব বলল, আমার পরীক্ষা নিচ্ছিস তামসী? না, তুই মুক্ত। আমার জন্য তোকে কখনো বন্দী হতে হবে না। প্রাণের আকাশে তুই সব সময় মুক্ত থাকবি। বন্দী কেন করবে না? সমরেশ মজুমদার কি বলেছিল জানিস? ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, না পলিথিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। তাকে আটপরে ব্যবহার করলেই সব শেষ। আমার কাছে এই বেনারসি থেকে অধিক প্রিয় তোর হাসি। আমার কাছে থাকলে তুই হাসবি না তামসী, তোর হাসি হারিয়ে যাবে। আমি চাই না। সাকিবের কথায় মাধুর্যের ঠোঁটের হাসি ধীরগতির বৃদ্ধি পায়। প্রাণ খোলা হাসি হেসে মাধুর্য বলল, বাঁচালে দাদা ভাই, তুমি আমায় বাঁচালে। হলোটা আমাদের ছিল, কিন্তু কোথাও তুমি ছিলে না অর্নি। ওয়াহিদের প্রশ্ন দীর্ঘশ্বাস ফেলে অর্নি জবাব দিল, উঠিয়ে নেওয়ার আগে কিভাবে যায় শ্বশুর বাড়ি? লোকে নিন্দে মন্দ করবে না বুঝি? ছেলে মেয়ে কি সমান নয়? স্বামী স্ত্রী সমান না, নারী পুরুষ একে অপরের পরিপূরক, ঠিক স্ত্রী ফলের মতো।
পুরুষ হচ্ছে বাহিরের শক্ত আবরণ এবং নারী ভেতরের নরম অংশ। শ্রীফল খুব সুন্দর। নারিকেল কার না ভালো লাগে, তবে ঢাপটাই মজার। আর মাত্র কদিন, এরপর নিয়ে আসবো আমার ঘরে। তখন দেখব কোথায় কোথায় এত যুক্তি কই থেকে আসে। দয়া করে কোনো বিষয়ে ক্লাস নিয়েন না, না হলে ঘুমের ভান ধরে পড়ে থাকতে হবে। কি বললে? কই না তো, কিছু না। সারা রাতের বৃষ্টির কারণে শেষ রাতের দিকে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। মাধুর্য, পত্রী, খুশবু একসাথে সব আয়োজন করতে করতে ঘুমিয়েছে। সবে মাত্র আজান হলো এবং মাধুর্য চোখ বুজছে, ঠিক সে সময় ফোন বেজে উঠেছে। চোখ বন্ধ করেই মাধুর্য বলল, বলছি। ইস, কি ঝাল রে বাবা, এত ঝাল কেন আপনি? ঝাল শব্দেই মাধুর্য বুঝতে পারলো ইনহান কল দিয়েছে। চোখ বন্ধ করেই উঠে বসে বলল, বেয়াই সাহেব, সবে মাত্র ঘুমিয়েছি। ঘুম নষ্ট করার জন্য কোনো দুঃখ অনুভব করছি না। আচ্ছা বলুন। আসলে আমরা ভাই ভাবির জন্য কিছু প্ল্যান করতে যাচ্ছি, ইউনিক। তো কি করে ফেলুন? এই জন্য আপনার সাহায্য প্রয়োজন। মাধুর্যের ঘুম ছুটে গেল ইনহানের প্ল্যান শুনে। মনে মনে ফাঁকা ঢোক গিলে কল দিল তার মাম্মাইয়ের ফোনে। মাম্মাই অনুমতি দিলে আর কোনো ঝামেলা রইল না। বরপক্ষ আইসক্রিম দিয়েছিল, তাই কনেপক্ষ দিচ্ছে একটা করে ফুলের মালা। বাড়ির উঠতি পোলাপাইনেরা এসব করেছে। সারা সকাল ফুলের গন্ধে মোমো করছে বাড়ি। অর্ণির হলুদের গয়না ফুল দিয়ে বানিয়েছে তার মা নিজ হাতে। খাবারের দায়িত্ব পড়েছে অর্ণির মামাদের উপর। এদিকে সাজানোর দায়িত্বে জেরিন সমেত সব মেয়েরা। আগামীকালের বিয়ের অনুষ্ঠান, তাই হাজারো কাজের দায়িত্ব সাকিবের। মেয়ে মহল একাধারে কাজের সাথে করছে রূপচর্চা। তবে অর্ণির বেশ কান্না পাচ্ছে। সে কি করে এই বাড়ির থেকে আলাদা থাকবে ভেবে পাচ্ছে না। মাধুর্যের সাথেও ইদানিং তার বোঝাপড়াটা সেরে নেওয়া হয়নি। সেদিন আসন্ন ঝামেলা থেকে তাকে সরানোই হয়তো আসল উদ্দেশ্য ছিল। অর্ণি নিজেই ঘরে শুয়ে আছে। মাথার উপর চলছে ভনভনিয়ে সিলিং ফ্যান। ফ্যানে ঠিক মাঝখানটা সিলভার রঙা। সেখানে দেখা যাচ্ছে অর্ণির পরনে হলুদ রঙা শাড়িটা। খালামণিকে খুব একটা মনে নেই, তার সাথে তোলা কয়েকটা ছবি আছে। সেখানে মাধুর্যের মা তাকে আগলে রেখেছে যেন সে তার সন্তান, অথচ তার মা কখনো পারেনি সামান্য আদরের হাত রাখতে মাধুর্যের মাথায়। অর্ণি চেষ্টা করেছে তাকে কিছুটা এ বাড়ি থেকে আদর দেওয়ার, কিন্তু মাধুর্যের সব কষ্ট এ বাড়ি থেকেই শুরু হয়। সবাই তাকে সম্মান দিলেও এ বাড়ি থেকে পেয়েছে শুধু ভৎসনা। আজ কনেপক্ষের মেয়েরা সবাই পড়েছে হালকা সাদা শাড়ি। ছেলেরা যেন এক একজন আস্ত এক একটা আকাশ। ছেলেপক্ষের মেয়েদের পরনে বেগুনি শাড়ি এবং ছেলেরা সবাই সাদা পাঞ্জাবি। সারপ্রাইজ হিসেবে অর্ণির জন্য সবার সাথে এসেছে ওয়াহেদ। গতকাল রাতে ফোন আলাপ কিছুটা তার কানে যেতেই এই প্রস্তাব। কারণ বিয়েটা ওদের যদি কিছু হ্যাপি মোমেন্ট না থাকে তাহলে বিষয়টি বড্ড বেমানান। কনেপক্ষ বরপক্ষকে ছোট্ট একটা মালা দিচ্ছে, সবাইকে ছেলেদের হাতে পরিয়ে দিচ্ছে এবং মেয়েদের গলায় কেউ কেউ চুলেও লাগাচ্ছে। সবার নাস্তার ব্যাপারটা দেখে মাধুর্য এগিয়ে যাচ্ছিল অর্ণির ঘরে। সাজানোর দায়িত্বে মাম্মাই এবং জেরিন। তবুও দেখতে যাচ্ছিল ঠিক তখন মুনা ডাকে তার খোপায় ফুল পরিয়ে দিতে। মাধুর্য তাকে এবং তার সাথে দুজনকে ফুল পরিয়ে দিয়ে মালা হাতে নিয়েছে কেমন। তখন ইনহান দাঁড়িয়ে বলল, শিরে, আগে বললেই হতো, সাথে কাজে নিয়ে আসতাম। বিয়ে বাড়িতে বিআই বিয়ানদের মাঝে এমন অনেক হাসি তামাশা হয়, সেজন্য জোরেই মাধুর্য বলল, তোমার গরুর গাড়িতে আমি যাব না, কারোর ঘরের ঘরনি আমি হব না। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। সে দেখা যাবে, এবার আসুন। বরপক্ষ সব ট্রেন্ডিং গানে পারফরমেন্স করলেও এবারের পারফরমেন্স ছিল বেশ ভালো। সর্বশেষ আকর্ষণ ছিল মাধুর্য ইনহানের নাচ। তারা দুজন যেন ঠিক অর্ণি ওয়াহেদ। তাদের পোশাকের মতন পোশাক এবং তাদের আচরণ একদম মিলে যাচ্ছে। সবাই বেশ খুশি এবং হই হুল্লোড় করছিল। তারেকা বানু যে এতটা অসুস্থ, সে ছালাইন পাশে ঝুলিয়ে বসে বসে ওদের নাচ দেখছিল এবং বেশ খুশি ছিল। বিয়ে বাড়ির তো লোকের মাঝে তখন বন্দুকধারী 7 জন লোক প্রবেশ করে। বলা বাহুল্য তারা প্রশাসনের লোক। এসে তারা ওয়াহেদকে গ্রেপ্তার করে। সাকিব কথা বললেও সমাধা হয়নি, কারণ সে তো জানে সবকিছুর একটা নিয়ম আছে। এদিকে মেয়ে মহলে কান্নাকাটি শুরু। ওয়াহেদকে নিয়ে যাওয়ার পরপরই তার 3 ভাই বাইক নিয়ে বেরিয়েছে। সাকিব সাথে গিয়েছে। মাধুর্য শক্ত হাতে অর্ণির হাত ধরে আছে। সে যেন অর্ণির থেকে ভরসা পেতে চাচ্ছে। এটা একটা দুঃস্বপ্ন। চোখ খুললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আদৌ কি তাই হয়? বিপদের সময়গুলো কি এভাবে কেটে যায়? ওয়াহেদকে পুলিশ ধরে নিয়ে গেছে মেয়েজনিত কোনো কেসে।
বেশ ভালো প্রমাণ সমেত একজন মেয়ে তার প্রতি শারীরিক মানসিক নির্যাতনের কেস করেছে। থানায় নিয়ে যাওয়া হয়েছে ওয়াহিদকে। একটা বেঞ্চে বসে আছে সে, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। কি হতে কি হয়ে গেল কোনো কিছুই বুঝতে পারছে না। আরহান এসে দায়িত্বরত পুলিশের সাথে কথা বলছে। ভদ্রলোক 50-এর ঘরে হবে, বেশ সাবলীল ভাষায় সবটা বললেন। রুচি নামের এক মেয়ে কেস করেছে, সে এখন এখানেই আছে। দিনের পর দিন তাকে ব্যবহার করেছে বিয়ের আশ্বাস দিয়ে, এমনটা ওই মেয়ের দাবি। মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু সময় আসে তখন আমরা এতটাই শোকে থাকি যে ভুলে যাই কি চাই। মন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, একটু শান্তির জন্য মরিয়া হয়ে ওঠে মন। অর্ণির এখন কেমন আচরণ করা উচিত সে নিজেই বুঝতে পারছে না। অতিরিক্ত চাপের কারণে তার মাথা প্রচন্ড ধরেছে, হাতের মেহেদি টান টান হয়েছে, ঝরে পড়ছে ধীরে ধীরে। বেশ রং ধরেছে মেহেদির। বাড়িটা যেন মৃত বাড়িতে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে এই খবর। তারেকা বানু লাঠি ভর করে এসে বসে আছে অর্ণির পাশে। তাকে জোর করে টেনে তুলে তার কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিচ্ছে। জেরিন সাকিবের ফোনে কল দিচ্ছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। এত শান্ত পরিবেশ, ঘরে পিনপতন নীরবতা। তারেকা বানু জেরিনকে দেখে মাধুর্য বাহিরে এসে বসেছে। তারেকা বানু মাধুর্যকে সহ্য করতে পারে না, তাই সে দূরেই আছে। তবুও কি শেষ রক্ষা হয়? নক নক করে ভাতে কুকড়ায় না যৌবনে, কিসের এত ডলাডলি? ওই বাড়ির ফোলাগো লাগে, পারলে কুলে উঠে না আসে। এহো আইসে আমার ডাকের মেয়া মানুষ। ওরে শুভ কাজে কিসের জন্য রাখো? হইয়া মায়েরে খাইছে, ও কারো সুখ কেমনে দেখবে? আমার নাতনির কপাল ফুইরা দিল। মনে আছে? মনে আছে তোমার গো আমার লালুর ছোট্ট বোন বাসুরের কথা? লাল টুকটুকা বাসুর আসিল আমার। সবাই ধরে মাইয়ারে দূরে দাঁড়ায় চাইয়া খালি থাকে খালি। আমার দেখে খারাপ লাগছিল, তাই কইছিলাম তুইও যাইস। যেদিন ওই মাইয়া আমার বাসুরের কাছে গেল ওই দিন আমার বাসুরটা মরল। 56 বছর ধরে সংসার করছি, কোনো কালে কোনো গরু আমার সাপে কামড়ায় নাই। ওই দিন আমার বাসুটার মরে গেল সাপের কামড়ে। কই ওই মাইয়া কেমনে ভালো হয়? তারেকা বানু কাঁদছিল আর বিলাপ করছে। মাধুর্য ঘেমে নিয়ে অস্থির। প্রচন্ড গরমে মাথার ভেতর সব লন্ডভন্ড লাগছে। চুপচাপ উঠে এসে সে গা ডুবালো দিঘির জলে। সমাজের এই বড্ড বাজে একটা নিয়ম, একটা নয় দুটো, খুব সহজেই মেয়েদের কলঙ্কের দাগ দিয়ে দেয়। আবার যখন সময় আসে সত্য মিথ্যা যাচাই না করে তাদের কথা বিশ্বাস করে নেয়। যখন সমাজ চিন্তা করে মেয়েটাকে কলঙ্ক দিবে, তখন তারা কথা শোনার প্রয়োজন অবধি মনে করে না। অথচ যখন একটা মেয়ে সমাজের সম্মানিত কারো নামে অপবাদ রটায়, তখন তাকে বাহবা দেয়। অথচ দুই বেলায় যে তাদের উচিত সত্যিটা যাচাই করে নেওয়া, তা কিন্তু করে না। যে ছেলে অথবা মেয়েটা অপবাদ পাচ্ছে, হতেও পারে তাকে নিছকভাবে এখন ফাঁসানো হয়েছে। সত্যিটা জেনে নেওয়ার মন্তব্য করা উচিত। সিদ্ধান্ত নেওয়া অপবাদ দেওয়া এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। ওয়াহিদের বিরুদ্ধে এমন অভিযোগ অন্য কেউ নয়, তার প্রাক্তন সহকর্মী রুচি এনেছে। এটা সত্য তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু দুজনের সম্মতিতে আবার বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর আগে। এতদিন পর এসে এমন ব্যবহার করার কি মানে ভেবে পাচ্ছে না ওয়াহিদ। রাগে জেদে তার গা রিরি করছে। আপাতত সে অর্ণির কথা মাথা থেকে সরিয়ে রাখতে চাইছে। সে ভাবছে রুচির কথা। তাদের সম্পর্ক যথেষ্ট ম্যাচিউর ছিল, সে বেশ সিরিয়াস ছিল তারা একে অপরের প্রতি। সম্পর্ক থাকলে টুকটাক ছবি থাকবেই, তবে তাদের মাঝে কোনো অন্তরঙ্গ সম্পর্ক বা ছবি ছিল না। ব্রেকআপ রুচির ইচ্ছেতেই হয়েছিল, কারণ ওর উচ্চ আকাঙ্ক্ষা ছিল বেশ। সে চাইতো পাখির মতন উঠতে, তার পাখির মতন উঠতে পারার সীমারেখা ছিল ওয়াহিদ, তাই সে মুক্তি চেয়েছিল। ওয়াহিদ দিয়েছে মুক্তি, আগলে রাখতে চায়নি এমন নয়, তবে যে যেতে চায় তাকে আগলে রাখা যায় না। 3 ঘন্টা পর জামিনে মুক্তি পেল ওয়াহিদ। রুচির সাথে কথা বলা প্রয়োজন, একটু বেশি প্রয়োজন। দায়িত্বরত অফিসারের কাছ থেকে নিজের ফোন নিয়ে ওয়াহিদ বেশ হতাশ হলো। সে আশা করেছিল অর্ণির কলের, কিন্তু নেই, সামান্য একটা মিসড কলও নেই। তবুও এই চিন্তা মাথায় আসতে দিল না। এখন প্রয়োজন বাড়ি যাওয়া। বাড়ি ফিরে লম্বা শাওয়ার নিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে রইল। শয়নের অপেক্ষা করছে ওয়াহিদ। শয়ন আইসিটি বিষয়ে বেশ পারদর্শী। প্রথমে এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন ছবিগুলো নকল। অপেক্ষা বড্ড বিতৃষ্ণা প্রকাশ করছে আজ, তাই রুচিকে কল দিল ওয়াহিদ। অপর পাশে যেন এই কলের অপেক্ষাই ছিল। রুচি এমন কেন করলে? তুমি কোন সাহসে বিয়ে করেছো? আমাদের ব্রেকআপ হয়েছিল সম্মতিতে। ব্রেকআপে ভালোবাসা মরে যায় না, তাই আমাদের নকল ছবি। তোমাকে পাওয়ার জন্য 7 সমুদ্র মন্থন ঘটাতে পারি, এ আর কি। স্বীকার করছো তবে সব ছবি ফেক?
হ্যাঁ, কারণ তুমি অনেকটাই বোকাশোকা যে। কথাটা বলেই দপ করে নিভে গেল রুচি, যেন হঠাৎ করেই কেউ তার গলা চেপে ধরেছে। তবে ততক্ষণে দেরি হয়েছে অনেকটা, তাই প্রায় চিৎকার করে বলল, তুমি সব রেকর্ড করছো তাই না? হ্যাঁ, সব ছবি সত্যি, আসল। ভুলে গেলে সব? ওয়াহিদ কোনো জবাব দেয় না, শুধু ধন্যবাদ বলে কল কেটে দেয়। অর্ণির বাড়ির লোক সবটা শুনে প্রায় হতভম্ব হয়ে রইল। তারা যেন সবটা বিশ্বাস করতে চাইছে। তারেকা বানু ছবি দেখে বলল, মায়ের সাথে সহমত হলো অর্ণির বাবা। সে মাথা দুলিয়ে বলল, মা ঠিক কইছে, এই বিয়ে আর হবার না। কাজী ডেক্কা তালাক করাইয়া দিলেই সব ঠিক। আমার মাইয়ার সুখের থেকে কলঙ্কের ডর বড় না। ওদের জানাইয়া দাও, কালকেই তালাক হবে। রাত তখন শেষ দিকে। অর্ণির ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো মাধুর্য। অর্ণির গায়ে তখন হলুদের শাড়ি, আলুথালু বেশে দাঁড়িয়ে আছে তার ঘরের জানালার পাশে। মাধুর্য তার কাছে দাঁড়িয়ে হাত ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? অর্ণি আপু, কথা বলবে না, চলো। ওয়েট, বিয়ে ভেঙেছে তুমি জানো? কাল ভোর হলেই তালাক। জানি। চুপ করে বসে আছো যে? এটা বসে থাকার সময় নয়। কি করব? আমি কি তার ঘরে একা একা উঠতে পারি? যেতে দেবে না বাবা আমাকে। বাঁশের কঞ্চি ভাঙতে হলে আগে বাঁকাতে হয়। এসো, এখন বসে থাকার সময় নয়। সে ভোররাতে বৃষ্টির পরের দমকা হাওয়ার সদ্য কাটা ধান ক্ষেতের আইল ধরে দৌড়াচ্ছিল দুজন মেয়ে। একজনের পরনে হলুদ শাড়ি, অন্যজনের পরনে একটা নর্মাল পোশাক। পিচ্ছিল কাদামাটি দিয়ে দৌড়ে যখন তারা পাকা রাস্তায় উঠে এলো, তখন খেয়াল হলো আগে থেকেই 3টে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন। অর্ণির বুঝতে অসুবিধা হলো না এরা কারা। ওয়াহিদকে দূর থেকে দেখে থমকে দাঁড়িয়েছে সে। তারপর এক দৌড়ে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মিনিট সময় চলে গেলে অর্ণি মাধুর্যের হাত ধরে বলল, ঠিক আছে, করছি তো। মাধুর্য তার 2 হাতে অর্ণির 2 হাত আবদ্ধ করে আশ্বাস দিল। অর্ণির পায়ের জুতো কোথায় পড়েছে তাই নিজের জুতো তাকে দিয়ে বাইকে উঠে বসতে বলল। এই মুহূর্তে এর থেকে ভালো উপায় তার জানা নেই। শয়ন কলে যখন প্ল্যান বলেছিল মাধুর্যের ঘাম ছুটেছিল, কিন্তু বোনের সুখের জন্য এটুকু করা যায়। হঠাৎ অর্ণি বাইক থেকে নেমে মাধুর্যের গলা ধরে কাঁদতে লাগলো। ও জানে এসব জানলে সবাই ওকে অনেক কষ্ট দিবে। পরিস্থিতি ক্রমশ ভারী হয়ে উঠেছে। এদিকে হাতে সময় খুব অল্প, তাই ইনহান বলল, ভাবি, কথা ছিল রাজের মতন এসে নিয়ে যাবে, এসেছি চোরের মতন। ডাকানো তো চাইলাম, দিল না। তোমার বোন, তাহলে তোমার বোনকে সহ চুরি করি, কি বলো? বাড়িতে মোটামুটি জানাজানি হয়েছে অর্ণি নেই। মসজিদের ইমাম সাহেব দেখেছে ভোররাতে ওয়াহিদের বাইকের পেছনে অর্ণিকে, তার সাথে ছিল অন্য বাইকে আরো 3 ভাই। বাইরে বেশ হইচই। মাধুর্য তখন পা ধুয়ে বিছানায় গা এলিয়েছে। ঘুমে তার 2 চোখ ভেঙে আসছে। আধ ঘুমে তার চোখের সামনে ভেসে উঠল ফ্লোরে রক্ত জমে রক্তের আস্তরণ পড়েছে। মানুষের রক্তের আলাদা গন্ধ। সেই রক্ত খুব সহজেই কালচে বর্ণ ধারণ করেছে। বন্ধ ঘরে আলো নেই, বাতাস নেই। সেই এক গুপচি ঘরে নিস্তেজ হয়ে পড়ে থাকা লতার পাশে তার শাড়ির আঁচলে শুয়ে হাত পা নেড়ে কেঁদে চলেছে নবজাতক। হঠাৎ করে টানে তন্দ্রাভাব কেটে গেল মাধুর্যের। এতক্ষণ যে স্বপ্ন দেখছিল, তার সামনে দাঁড়িয়ে তারেকা বানু কি বলেছে কিছুই কানে যাচ্ছে না তার। সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ তাকে তারেকা বানু সজোরে ছেড়ে দিল। তার মাথার পেছনটা খাটের পাশে লেগেছে। মাথা ঝিমঝিমিয়ে কানে অনুভূতি ফিরে এলো। চোখ মেলে তাকিয়ে দেখতে পেল মাম্মাই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে তারেকা বানুকে। তাকে বেরিয়ে যেতে বলছে এ ঘর থেকে। দৌড়ে এসে কোলে তুলে নিল মাধুর্যের মাথা। মাধুর্য শুধু চোখ বুজেই রইল। না, রক্ত বের হয়নি, শুধু পেছনে যা একটু লেগেছে আর কি। সাকিবের তামসের মাথায় আঘাত লেগেছে এটা জানলে জেরিনের সাথে বিয়ে ভেঙে যাবে, কারণ তারেকা বানুকে সেই তো ওখানে পাঠিয়েছে। ওদিকে ও বাড়ি থেকে চিৎকার শোনা যাচ্ছে। সাকিব বাহির বাড়ি থেকে ভেতরে ঢুকতে নিলে জেরিন বলল, ওয়াহিদ ভাইয়ের বাড়ি যাওয়া দরকার, অর্ণি চলে গেলেও দায়িত্ব আছে। জেরিনের কথায় সাকিব বলল, জানি, তবে পরে, এখন তামসের কাছে যাচ্ছি, ও কিছু জানতে পারে। ও জানে না, চলো বরং আমি তুমি যাই। তামসীকে নিলে সমস্যা কি? আজব তো, এক বাইকে 3 জনের কষ্ট হবে না? ও থাকুক, দেরি করো না, চলো। জেরিন কথাগুলো এমন ভাবে বলেছিল যেন যাওয়াটা সত্যি প্রয়োজন। তবে সাকিবের মন টুগাইছিল ঠিক তার জন্য, অর্ণি না, তামসীর জন্য।
রক্ত না বের হলেও মাধুর্য বেশ আঘাত পেয়েছে। তার মামিদের মধ্যে কেউ বাতাস দিচ্ছে, কেউ হাত পা মুছে দিচ্ছে, মাম্মাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ মাধুর্য তার দুহাত ভরে বমি করে দিল, একবার নয় 2 বার। ঠিক অমন সময় একজন বলল, মাথায় আঘাত পাইয়া বমি করলে তো মানুষ বাঁচে না, এই মাইয়া কি বাঁচবো? নরওয়ের আকাশে এখন সূর্যের আলো নেই, অনেকদিন হয়ে এলো। ডিসেম্বর মাসের শীতের বেশ প্রকোপ। এখন এখানে ডার্ক পিরিয়ড চলছে। নভেম্বর 21 থেকে সূর্যের আলো নেই, 2 মাস চলবে এই অন্ধকার সময়। আকাশে তখন অরোরা বুরিয়ালের লাল সবুজ রঙের আলোর খেলা। আসলে শহরের কোনো একটা ছাত্রীবাসে ঘুমের প্রস্তুতি নিচ্ছে মাধুর্য। তীব্র শীতে বিছানা থেকে বড্ড টানছে। যেদিন প্রথম এই দেশে সে পা রেখেছিল, সে অবাক হয়ে তাকিয়েছিল এই এক টুকরো স্বর্গের দিকে। বইতে পড়েছিল এখানে নাকি সূর্য ডোবে না অনেকদিন। হ্যাঁ, এখানে আসার পর মাধুর্য দেখছে জুলাই মাসে মধ্যরাতেও সূর্যের আলো। হসপিটালের গ্রিল ধরে দাঁড়িয়ে ভেবেছে তার গ্রাম, মাম্মাই, মামা সবার কথা। ফোনের স্ক্রিনে তাদের দেখে নিজেকে শান্ত করেছে। সেদিন সকাল হতেই তার অবস্থা বেগতিক হলে পাগল প্রায় তার মামিরা তাকে নিয়ে ছুটছিলেন শহরে। মাথার পেছনে আঘাত পেয়েছিল মাধুর্য। তার ছটফটানি দেখে সবাই সাপান্ত করলো তারিকা বানুকে। ডাক্তার বললেন দ্রুত সিটি স্ক্যান করাতে। মাথায় লাগা আঘাত ছিল বেশ মারাত্মক, যা সরাসরি ইফেক্ট করবে মাধুর্যের দৃষ্টিশক্তিতে। মস্তিষ্কের স্নায়ুকোষে রক্ত চলাচল তখন প্রায় বন্ধ। নিয়ে যেতে বলা হলো উন্নত মানের চিকিৎসার জন্য বাহিরের দেশে নিয়ে যেতে বলা হয়। এদিকে অর্ণির ঝামেলা, অন্যদিকে মাধুর্যের মামারা বসে সিদ্ধান্ত নিলেন প্রয়োজনে আবাদি জমি বিক্রি করে হলেও তার চিকিৎসা আগে প্রয়োজন। ধীরে ধীরে মেয়েটি নিস্তেজ হয়ে যাবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। সাকিব দিনরাত মাধুর্যের আশেপাশে থাকতো। দেশের সকল প্রকার চিকিৎসা এবং চিকিৎসকদের সাথে তার কথা বলা শেষ। সবার একই কথা ছিল, তারিকা বানু তবুও যেন থামেননি। একদিন জেরিন ইনিয়ে বিনিয়ে খুব কাঁদলো বাড়ির সবার সামনে। বাধ্য হলো সাকিব সেদিন জেরিনকে বিয়ে করতে। তবুও বিয়ের রাতে সে ছিল মাধুর্যদের বাড়ি। বারবার গা কাঁপিয়ে জ্বর এলো মেয়েটার। পরের দিন আবার হসপিটালে ভর্তি করতে হলো। বলা হলো দ্রুত চিকিৎসা না করলে মাধুর্যের অন্য অঙ্গ বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ণি বা তার শ্বশুর ঘরের কেউ এসব জানতে পারলো না। প্রায় 1 মাস পর বিভিন্ন স্থান ঘুরে এসে তারা যখন এসব জানতে পারে, তখন দ্রুত বোনের কাছে চলে এলো সে। ইনহান চুপচাপ দাঁড়িয়েছিল দরজার কাছে। মেয়েটা এজন্য বুঝি কল ধরতো না। সেদিনও মাধুর্যের চুল থেকে টুপটুপ করে পানি ঝরছিল। যে ভেজা চুলে তাকে ভীষণ মায়াবতী লাগতো, সে মেয়ে বিছানায় মিশে আছে। অর্ণিকে না মানার কোনো কারণ ছিল না, কিন্তু তবুও অর্ণির মামারা তার সাথে কথা বলেন না। কিন্তু ওয়াহিদদের অসম্মানও করলেন না, তাদের যথেষ্ট যত্নার্থী করলেন। মাধুর্যকে কোথায় নিয়ে যাবে এটা নিয়ে তাদের ব্যস্ততা। তখন আরহানের বাবা মাধুর্যকে দেখতে এসে তার বড় মামার সাথে অনেক কথা আলোচনা করলেন। তখন কথায় কথায় তিনি বললেন, বিআই সাহেব, আপনাদের কারো পাসপোর্ট নাই? আমরা সাধারণ মানুষ, আমাদের ওসব লাগে না, কিন্তু এখনই পাসপোর্ট করার সময় অনেক লাগবে। কাজ চলতেছে মেডিকেল পাসপোর্ট করার জন্য, এতে নাকি সময় কম লাগে। কিন্তু মেয়ের হাতে সময় নাই। আমার ছেলে পরশু নরওয়ে যাচ্ছে, ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে তার চাকরি হয়েছে। যদি কিছু মনে না করেন, আমার ছেলের সাথে ওখানে পাঠান, দ্রুত চিকিৎসা হবে। বিআই, আমরা সিঙ্গাপুর পাঠাতে চাইছিলাম আর কি। ওখানে চিকিৎসাটাও কিন্তু মন্দ না, একটু ভেবে দেখেন। মামরা মেয়েটা। বড় মামা কথাটা সবাইকে বললে তারা রাজি হলেন। সাকিবের মন টানছিল না, কারণ সিঙ্গাপুর পাঠাতে পারলে বেশি ভালো হতো। এদিকে তার ছুটিও শেষের দিকে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জরুরি ভিত্তিতে মাধুর্যের মেডিকেল ভিসা এবং অন্যান্য কাগজপত্র তৈরি করলো। যেদিন বিদেশ ছেড়ে যাচ্ছিল সেদিন সাকিব পুরো সময় তার হাত ধরেছিল। এরপর টানা 4 মাসের চিকিৎসার পর সুস্থ হয় মাধুর্য। সম্পূর্ণ সুস্থ না হলেও অনেকটা সুস্থ সে। প্রতিনিয়ত সবার সাথে কথা হয়। এদিকে আরহান তার যথেষ্ট খেয়াল রেখেছে। প্রতিদিন হসপিটালে এসে দেখা করেছে, সাহস জুগিয়েছে। এরপর একদিন সাকিবের সাথে পরামর্শ করে মাধুর্য এখানে থাকতে এবং বাকি লেখাপড়া শেষ করতে যা যা কাগজপত্র ঠিক করা প্রয়োজন সব ঠিক করছো। মাধুর্য এখন এখানে লেখাপড়া করছে, সাথে একটা স্কুলে বাচ্চাদের ভায়োলিন শেখায়। পত্রী খুশবুকে খুব মনে পড়ে। মাম্মাই মামা রৌদ্র জন্য রাতে বালিশ ভিজে যায়। ইনহানের সাথে সবসময় যোগাযোগ হয়। ইনহান এখনো তার মনের কথা মাধুর্যকে বলেনি, কারণ তার বন্ধু এটাই কি অনেক নয়। খুব দ্রুত সে পাড়ি জমাবে মাধুর্যের কাছে। ভালোবাসার বহিঃপ্রকাশ না হয় সামনাসামনি চোখে চোখ রেখেই হবে।
সপ্তাহে একটা দিন আরহান মাধুর্যকে নিয়ে বের হয়। আজ সেই দিন। হোস্টেল থেকে বেরিয়ে মাধুর্য দেখলো আরহান দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত গাড়িতে হেলান দিয়ে। মাধুর্য হেসে তার দিকে এগিয়ে যেতে আবার দাঁড়ালো, ফিরে চলে এলো রুমে। এরপর একটা অর্কিড নিয়ে ছুট লাগালো আরহানের দিকে। আরহানকে হাতে দিয়ে সে জানালো, শুভ জন্মদিন সেজল ল্যান্ডাব্যাং। রেসপেক্ট মিস, আই এম ইউর প্রফেসর। এখন নয়, এখন আপনি আমার বেয়াই মশাই। প্লিজ দ্রুত চলুন, ক্ষুধা পেয়েছে। আজ আপনি ট্রিট দিবেন বলে কাল রাত থেকে খাইনি। কখন বললাম ট্রিট দেব? আজ আপনার জন্মদিন না? আমি বুঝে নিয়েছি, জলদি চলুন। পুরো দিন একসাথে কাটিয়েছে তারা। আরহানের সাথে মাধুর্যের বয়সের পার্থক্য প্রায় 9 বছরের, তবুও তাদের বন্ডিং বেশ গভীর হচ্ছে। এদিকে এখানে চলে আসার পর একদিনের জন্য কথা হয়নি সাকিবের সাথে। মাধুর্য চেষ্টা করেছিল, সাকিব নিজেই যেন হারিয়ে যেতে চাইছে। দেখতে দেখতে পার হলো অনেক সময়। হঠাৎ একদিন ক্লাস শেষে ফেরার সময় মাধুর্য দেখলো জেরিন দাঁড়িয়ে আছে। তাকে পাক্কা ম্যাম সাহেব লাগছে। চোখের ভুল ভাবলেও পরক্ষণে বুঝতে পারলো এ আর কেউ নয়, জেরিন। কিছু দূরে সাকিবকে দেখা গেল আরহানের সাথে কথা বলছে। মাধুর্য যেন বরফ হয়ে জমে পুতুর। একসময় সবাই এসে তার সাথে কথা বললেও সাকিব কিছুই বলছে না। আরহান হোস্টেল প্রধানের সাথে পারমিশন নিয়ে এলো। মাধুর্য আজ তাদের সাথে থাকবে বলে আরহানের সাথে কথা বললেও সাকিব মাধুর্যকে পাত্তাই দিচ্ছে না। আরহানের বাড়িতে আজ সব রান্না জেরিন মাধুর্য করেছে। খাওয়ার সময় সাকিবের সামনাসামনি বসলেও সে উঠে তার তামসিকে এক টুকরো খাবার মুখে তুলে দিল। খাওয়া শেষে জেরিনের মনে হলো আজ অনেক মাস পর সাকিব যেন তৃপ্ত। আরহানের ডাকে সাড়া দিয়ে মাধুর্য তার রুমে প্রবেশ করতে বেশ কড়া চোখে তাকালো আরহান। মাধুর্যের ট্রিটমেন্টের পর থেকে তাকে বেশ নমনীয়তার সাথে রাখে, তবুও আজ ক্ষিপ্ত হয়ে তার গাল চেপে ধরে বলল, ভাই সে না হয় বুঝলাম, তবে কিসের এত প্রয়োজন? না খাইয়ে খাওয়া যায় না? তুমি কোন সাহসে খাবার মুখে তুলে নাও? লজ্জা শরম নেই নাকি? তার বউ এখানে আর তুমি? দাদাভাই অনেক আগে থেকে এমন করে, এটা ওনার অধিকার। মাধুর্যের জবাবে ধপ করে নিভল আরহান। তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, তবে ফিরে এসে তার অধরে শক্ত, কঠিন এবং ভয়ঙ্কর চুমো খেয়ে বলল, তার অধিকার মুখে তুলে খাওয়ানোর অবধি, এবং আমার অধিকার তোমার সর্বত্র। সমাজটা বড্ড অদ্ভুত। যদি একটা মেয়ে ছেলেদের সাথে স্বাভাবিকভাবেও কথা বলে, তাকে বলা হয় মাইয়ার স্বভাব চরিত্র ভালা না, সবার লগেই ডলাডলি করে। আবার সে মেয়ে যদি সমাজের মানুষের কথার ভয়ে পুরুষ মানুষকে এড়িয়ে চলে, তবে লোকে বলে মাইয়ার কি দেমাগ রে, দেমাগে মাটিতে পা পড়ে না, কি এমন রূপবতী হইছে রে, এত কিসের গরিমা। নরওয়ের সমুদ্র তীরের বালিগুলো সবুজ, সবুজ বালি হাতে নিয়ে মাধুর্য এক মনে দেখে যাচ্ছে। বাহ বাহ, সবুজ বালিও হয়? এটা অলিভাইনের কারণে সবুজ। শৈবাল নয়? না, এক প্রকার ফোর্টিস করার জন্য। আচ্ছা, সমুদ্রেই পা ভেজাবেন? আপনি আমাকে প্রশ্রয় কেন দিচ্ছেন? আপনি তো বলেছেন আমার সর্বত্র আপনার অধিকার। ঝোঁকের বসে বলেছি, সাবিহার জায়গায় কাউকে দেওয়া নয়। আরহানের এমন কথায় মাধুর্য হাতের বালি ফেলে তার দিকে তাকায়। এগিয়ে আসে আরহানের দিকে, পায়ের জুতো খুলে সম্পূর্ণ ভর আরহানের পায়ে দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরল। ভর সামলাতে আরহান হাত দিয়ে আঁকড়ে ধরে মাধুর্যের কোমর। চোখে চোখ রেখে মাধুর্য বলল, তাহলে কিসের এত জেদ আমায় নিয়ে? যদি বলি সবটা মায়া? তাহলে বেঁধে ফেলুন না সেই মায়ায়। না, তারপর একদিন হারিয়ে যাবেন। যাব না। অধিকার দিন, সব দুঃখের ভাগ দিবেন, আগলে রাখতে দিবেন, ভালোবাসতে দিবেন, শাসন করতে দিবেন, আদর করতে দিবেন আমার ইচ্ছে মতো। আর যদি না দেই? বালক, তাহলে ডাকাতি করব তোমার মনের শহরে। আরহান জবাব না দিয়ে মুস্কি হাসে। কোমর ধরে সামান্য উঁচু নয়, অনেকটা উঁচু করে মাধুর্যকে প্রণয়ের অধরে বিষ ঢেলে দেয় মাধুর্যের অধরে। পাশ থেকে তখন একদল শীষ বাজিয়ে উল্লাস করে ওদের প্রেমের প্রথম চুম্বনে। পত্রীর ইদানিং কিছু ভালো লাগে না। সব সময় মাথার বাদিকে চিনচিনে ব্যথা করে, দম বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর তাকে যেতে হবে কলেজে। কলেজের নাম মনে হলেও ভয়ে কেমন মিয়ে যাচ্ছে। মাধুর্য দেশে নেই, প্রায় 9 মাস হতে চলল। এদিকে অর্ণি খুব একটা আসে না। খুশবু নিজের লেখাপড়ার সাথে মাধুর্যের কোচিং ক্লাস নিয়ে ব্যস্ত। মাঝখানে সময় হলো তাদের দাদাভাই মাধুর্যকে দেখে এসেছে। সেসব ভাবতে ভাবতে মুখে এক কোষ তেঁতুল পুরে দিয়েই চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণের মধ্যেই তার মা আসবে।
এসেই শুরু হবে এক দফা কথা বলবে। গা গুলানো ভাব কিছুতেই কমছে না যে আজ তাই কলেজে যাবে না পত্রী। কিছুক্ষণ পর তার মা এসে শুরু করে দিল নিত্যকার কথা। মেয়ে মানুষ লেখাপড়া না করলে গতি আছে? আজ মাধু শিক্ষিত, তাই এই বাড়ির মুখের ওপর বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে, কারো ধার ধারেনি। শুয়ে বসে থাকলে পারবে নাকি? এর কথা শুনে খুব আস্তে শ্বাস ফেলে পত্রী অনিচ্ছায় তৈরি হয়ে বের হয়ে কলেজের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে এক মনে হেঁটে যাচ্ছিল সে, হাঁটতে হাতে হ্যাসকা টান লাগে। মুখ তুলে তাকিয়ে দেখতে পায় আশিক দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ভাব। হিসিয়ে এসে বলল, কল দিচ্ছি ধরো না কেন? বাড়িতে ঝামেলা। কল ধরতে ঝামেলা নাকি আমি ঝামেলা? পত্রী জবাব দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে রাস্তায় ফাঁকা পেয়ে আশিক খুব বাজেভাবে স্পর্শ করে পাত্রীর কোমরে। পত্রী সরে গিয়ে চিৎকার করতে নিলে তার মুখে হাত দিয়ে চুপ থাকতে বলে। পত্রী সরে যেতে চায়, ফুপিয়ে কাঁদে। আশিক ততই হিংস্র হয়। হঠাৎ বাইকের শব্দ। আশিক ভেতরের গলিতে ঢোকে। ততক্ষণে পত্রীর দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদেই চলছে। বাইক থেকে কেউ একজন নেমে তুড়ি বাজিয়ে পত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তার সামনে শয়নকে দেখে কিছুটা সাহস পায় পত্রী। হেসকি তুলে বলল, ভাইয়া বাসে যাব। শয়ন কিছুটা আন্দাজ করতে পারে, কিছু না বলেই তাকে নিয়ে বাইকে ওঠে। এরপর কলেজের পাশে ক্যাফেতে বসে আছে দুজন। পত্রী এখনো হালকা ফুপিয়ে কাঁদছে। ছেলেটাকে পত্রী? আমার পরিচিত। প্রেমিক? না। প্রেমিক না হলে কি ওভাবে কেউ স্পর্শ করে? আর প্রেমিক হলে কাঁদছিলে কেন? বাড়িতে বলে দিবে। ওর সাথে কথা না বললে ও বাড়িতে সব বলে দিবে। কি বলে দিবে? ও বলবে আমি ওকে আমার ফোন নাম্বার দিয়েছি, আমাদের প্রেম আছে। তুমি ওকে দাওনি? না, ও আমার অন্য বান্ধবীকে পছন্দ করতো, কিন্তু ভুলে আমার নাম্বার পায়। আমি ওর সাথে কথা বলতে চাইনি। শুরু থেকে আমাকে বলেছে আমি কথা না বললে বাড়িতে বলে দিবে, আমার ছবি এডিট করে বাজে ছবি নামাবে। এই জন্য তুমি মেনে নিলে? মারবে। এ পর্যায়ে শয়ন না হেসে পারে না। বাচ্চা একটা মেয়ে, তার থেকে কমপক্ষে বছর 10-এর ছোট হবে। বিয়ে বাড়ির বেআইন তথা সামনে বসে থাকা এই কলেজ ছাত্রীর সাহসে তফাৎ দেখে হাসি পাচ্ছে। কিছুটা গম্ভীর কণ্ঠে শয়ন বলল, ছেলের নাম্বার দাও, আর আজ থেকে একা আসবে না, নইলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। আরহানের জন্য কফি বানিয়ে তাকে বারবার তাগাদা দিচ্ছে মাধুর্য। আজ তার রেগুলার চেকআপের কথা ছিল, তাই ক্লাস শেষে এখানে নিয়ে এসেছে আরহান। অথচ সে এই যে ফোনে ব্যস্ত, এদিকে তাকানোর নাম নেই। তার কপালের বাপাশে শিরা ফুলে উঠেছে। এটা তার রাগের লক্ষণ। মাধুর্য চুপচাপ কফির মগ রেখে আরহানের বাম হাত ধরে। আরহান তার দিকে না তাকিয়ে হাত ছাড়িয়ে খুব কাছে টেনে নেয় মাধুর্যকে। বাইরে তখন বরফ পড়ছে, আকাশে নানা রঙের বাতি। মাধুর্য অনুভব করছে আরহান অস্থির। ফোনের অপর পাশ থেকে কেউ একজন কেঁদেই চলছে। কণ্ঠটা পরিচিত। হঠাৎ মাধুর্যের হুঁশ হলো এটা অর্ণির গলা। মাধুর্য একটু উঁচু হয়ে শুনতে চেষ্টা করলেই শুনতে পেল, তোমার ভাই রুচিকে বিয়ে করে নিয়ে এসেছে। আমি কি তাহলে সত্যি ভুল করলাম পরিবারের বিরুদ্ধে চলে এসে? ওয়াহেদ দুহাতে মাথা চেপে ধরে বসে আছে। প্রচন্ড মাথা ব্যথা করছে তার, চোখ জ্বলে যাচ্ছে। তার এখন ঘুমের প্রয়োজন, অথচ অর্ণি বাসায় মাথা তুলে নিয়েছে। রুমের দরজা আটকে বসে আছে। এখন সে ডাকাডাকিও করতে পারছে না, কারণ বাড়ির মানুষ এত রাত জেগে উঠলে সমস্যা হবে। এইদিকে মাধুর্য ধাক্কা দিয়ে আরহানকে সরিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে, নার্ভাস অ্যাটাক হচ্ছে। আরহান জোর করে তাকে বসাতে গেলে মাধুর্যের চশমা ভেঙে গেল। আরহান ফোন রেখে বলল, লাভ, তাকাও আমার দিকে, তাকাও বলছি। শান্ত হও, আমি দেখছি কি হয়েছে। তাকাও আমার দিকে। অ্যাক্সিডেন্টের পর মাধুর্যের মাথায় আঘাত লাগে। এরপর থেকে শুরু হয়েছে নানান সমস্যা। সে দূরের বস্তু চোখে কিছুটা কম দেখে, তাই চশমা লেগেছে চোখে। অতিরিক্ত টেনশন বা এক্সাইটেড হলে সমস্যা হয়। বাহিরে তখন কনকনে ঠান্ডা। ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে পাশের দোলনায় মাধুর্যকে বসিয়ে দিল আরহান। মাথার নিচে বালিশ দিয়ে পা থেকে তার জুতো খুলে দিল। মেয়েটা এখনো সম্পূর্ণ সুস্থ নয়। ঘুমের মেডিসিনের কারণে মাধুর্য তখন তন্দ্রা ঘোরে। আরহান প্রথমে হোস্টেলে কল দিয়ে আজ ওর বাইরে থাকার পারমিশন নেয়। এরপর কল দেয় শয়নকে। ভাবি কি বলছে এসব? তুই কি জানিস ভাই, আমরা এই বাচ্চা মেয়েদের মধ্যে ফেসে গেছি। মানে? আগেই বলেছিলাম, এসব বাচ্চা মেয়েকে বিয়ে করে লাভ নেই। এরা কথার কথা কিছুই বোঝে না। কি হয়েছে বলবি তো? রুচি আজ পায়ে ব্যথা পেয়েছে, সামান্য নয় মারাত্মক। পায়ের গোড়ালিতে লেগেছে, ওয়াহেদের বাইকে লেগেছে। এই অবস্থা যেহেতু ওয়াহেদ দায়ী, তাই ওকে আজ রাতের জন্য বাড়ি আনতে হলো, কারণ রুচির বাসায় কেউ নাই। এখন আবার এটা বাবি রুচি ইচ্ছে করে করেছে,
এমন নয়, যা হয়েছে সম্পূর্ণ দুর্ঘটনা মাত্র। ভাবি রুচিকে দেখে রাগারাগি না করলেও বেশ রাগ। ওয়াহেদকে জিজ্ঞেস করতেই ও বলছে, বিয়ে করে এনেছি, তোমার সতীন বানিয়ে এনেছি, যাও ওর সেবা করো। বেশ, শুরু হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ। এক শ্বাসে কথাগুলো বলে ঢকঢক করে পানি খেয়ে নিল শয়ন। ওদিকে আরহান স্বস্তির শ্বাস ফেলল। মাধুর্য যখন ঘুম ভাঙল তখন তারা আসলো শহর ছাড়িয়েছে। আরহান ড্রাইভ করছে, ডক্টরের কাছে নিশ্চয়ই যাচ্ছে এমন ধারণা ছিল মাধুর্যের। কিন্তু অবাক করা বিষয়, যখন জানতে পারলো তারা ফিরে আসছে, এমনকি এতটা সময় সে ঘুমিয়ে কাটিয়েছে, একটা কফি শপের সামনে গাড়ি পার্ক করে আরহান দ্রুত কফি নিয়ে নিল। মাধুর্যের মুখে আষাঢ়ের মেঘ জমিয়েছে, বৃষ্টি নামলো বলে। ঠিক তখন আরহান শয়নের সাথে কথা বলা কল রেকর্ড অন করে দিল। সবটা শুনে ধীরে ধীরে মেঘ সরে দেখা দিল এক টুকরো সূর্য। চকলেট ডোনাটে কামড় দিয়ে মাধুর্য জিজ্ঞেস করলো, আপনারা ওয়াহেদ ভাইকে ভাই ডাকেন না কেন? কারণ আমার সমবয়সী। ভাইয়া তো বড়। আমাদের সবার বয়সের পার্থক্য শুনবে? অহেদ, সায়ন এবং আমার বয়সের পার্থক্য মাত্র 1 মাস, মাত্র মাসখানেক। অর্থাৎ আমরা একই মাসে জন্মেছি এবং আমাদের 9 মাসের ছোট ছিল সাবিহা। ইনহান আমাদের সবার ছোট, তাই ও সবাইকে ভাইয়া ডাকে। আপনি তো তাহলে বেশ বয়স্ক। তা বলতে পারো। ঠিক সময় বিয়ে করলে আমার বয়সের মেয়ে থাকতো। বিড়বিড় করে কথা বলে বাইরের দিকে তাকালো মাধুর্য। এদিকে ওয়াহেদ প্রায় ঘন্টা 2 পর রুমে প্রবেশ করে দেখতে পেল অর্ণি চুপচাপ টেবিলে মাথা রেখে বসে আছে। সে ভেবেছিল ঘরে ঢুকতেই তুলকালাম বাজাবে, অথচ এমন কিছুই নয়। নারীর নীরবতা পুরুষের অন্তরকে ক্ষত বিক্ষত করে দেয়। ওয়াহেদ সেই পথের পথযাত্রী। ক্লোজেট থেকে কাপড় নিয়ে সে ফ্রেশ হয়ে এসে দেখতে পেল অর্ণি একই জায়গায়, হয়তো ঘুমিয়েছে। কাছে এসে স্পর্শ করতেই হুঙ্কার দিয়ে উঠল সে। ওয়াহেদ কিছু না বলে চুপচাপ শক্ত বাহু বান্ধনে তাকে আবদ্ধ করে নিল। অর্ণি যে ছাড়ানোর চেষ্টা করেনি এমন নয়, অথচ শক্তিতে পেরে ওঠেনি, তাই চুপচাপ নিজেকে সঁপে দিয়েছে ওয়াহেদের দেহের বন্ধনে। একচোট বৃষ্টির পর যেমন আকাশ শান্ত হয়ে যায়, বাতাস হয় মৃদু, ঠিক তেমন ভাবে ঘামে ভিজে যাওয়া অর্ণিকে নিজের কাছাকাছি টেনে নিয়ে ওয়াহেদ তাকে সবটা বলল। প্রত্যুত্তরে অর্ণি কিছুই বলেনি, খুব শক্ত করে আঁকড়ে ধরে অহেদকে, মুখ ডুবিয়ে দেয় অহেদের বুকে। মাধুর্য আরহানের সম্পর্কের কথা মাম্মাই শুরু থেকে জানতো, শুধু আরহানকে একটা কথা বলেছিল, আগুন আর বারুদ পাশাপাশি রাখলে কিন্তু বিস্ফোরণ ঘটে, এতে শুধু ক্ষতিই হয়। বিয়ের আগে এমন কিছু করো না যাতে লোকে কিছু বলতে পারে। পুরো বছর খানেকের প্রেমে অসংখ্যবার মাধুর্যকে চুমো খেয়েছে আরহান। চুমো না খেলে ভালোবাসা প্রকাশ পায়? পরিণয়ের প্রথম ধাপ চুমো। যে ব্যক্তি তার ভালোবাসার মানুষকে কখনো চুমো খায়নি, সে এখনো স্বর্গের অনুভূতি পায়নি। আজ তাদের দেশে ফিরতে হচ্ছে। তাদের দেশে ফেরার সবচেয়ে বেশি অপেক্ষা করছে ইনহান, কারণ এবার এলে সে সম্পূর্ণভাবে বাঁধবে তার ধানির লঙ্কাকে। কোথাও যেতে দিবে না, একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখবে, যাতে কেউ নজর না দিতে পারে। বিমানবন্দরে পা রাখার পর থেকে বেশ থমথমে অবস্থা আরহানের মুখে। মাধুর্য তার হাত ধরেই আছে। আরহান এক পলক তাকায় ওর দিকে। মেয়েটা বড্ড খুশি, সুখ সবে ধরা দিল যে, অথচ এই হাসি খুশি মেয়েটা জানতোই না যে তার জীবন থেকে ততক্ষণে হারিয়ে যেতে শুরু করেছে তার কাছের একজন। দূর থেকে চলে যাচ্ছে বহু দূরে। CICU এর সামনে দাঁড়িয়ে আছে মাধুর্য, পাশে তার ছোট মামা এবং আরহান। রাজধানীর অন্যতম একটি বিলাসবহুল প্রাইভেট হসপিটালের কার্ডিয়াক ইউনিটের ওয়েটিং রুমে বসে থাকার সময় বারবার অস্বস্তি হচ্ছিল মাধুর্যের। ফিরে এসে সরাসরি বাড়ি যায়নি, হোটেলে উঠেছে, ফ্রেশ হয়ে এসেছে এখানে। দুজন মাত্র ভিতরে যাওয়ার অনুমতি পাবে, তবুও একসাথে নয়। মাধুর্য বারবার জিজ্ঞেস করছে, অথচ মামা বা আরহান জবাব দেয়নি। স্পেশাল ভাবে অনুমতি নিয়ে মাধুর্যকে ভেতরে যেতে দেওয়া হলো। যাওয়ার আগে তার মামা জানালেন ভিতরে আছেন মাধুর্যের জন্মদাতা পিতা। মাধুর্য জেদ ধরে বসে রইল, সে কিছুতেই সে মানুষকে দেখতে যাবে না। যে সারা জীবন খোঁজ নেয়নি, এখন কেন তাকে দেখতে যাবে? সে কিছুতেই যাবে না। কিন্তু তার মামার কথায় সে ভেতরে যায়। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে ভদ্রলোককে। ডক্টর জানালেন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, তবে তার লিভারে পানি ধরেছে, বারবার বমি হয়, তেমন কিছুই খেতে পারে না, হয়তো অন্তিম সময় চলে এসেছে। মাধুর্য পাশে গিয়ে বসতেই ভদ্রলোক নার্সকে ইশারায় বললেন বেড খানিকটা উঁচু করে দিতে। উঠে বসেই সে মাধুর্যকে ডাকলেন,
এরপর তার এক হাত দিয়ে তার হাত ধরে ঝরঝরিয়ে কাঁদছিল। জন্মের পর বাবার স্পর্শ পায়নি মাধুর্য। এই সেই ব্যক্তি যার জন্য তার মা নেই। সে বড় হয়েছে মামার ঘরে, অপমান সয়েছে সব সময়, তবুও একবার এই মানুষ তার খোঁজ নেয়নি। আজ কেন কাঁদছে সে? ভদ্রলোকের কণ্ঠস্বর দেবে গেছে, শুকিয়েছে অনেক, দাড়ি গোফে মুখের আদল খুব বোঝা যায় না, তবে চোখ দুটো যেন মাধুর্যের। 10 মিনিট ভদ্রলোক মেয়ের হাত ধরেই কাঁদলেন, শুধু বারবার মাপ চাইলেন। মাধুর্য চুপচাপ বসেছিল, কানে বাজছিল তারেকা বানুর অকথ্য গালাগালি, অ্যাক্সিডেন্টের দিনের কথা। এই মানুষটা তার মাথায় হাত রাখলে এত কিছু সইতে হতো না, তবুও মানুষটা বাবা, মৃত্যু পথযাত্রী। মাধুর্য কাট গলায় বলল সে মাফ করে দিয়েছে। তার বাবা তার কাছে একটু পানি চাইল, সে পানিটুকু খাইয়ে দিতেই বলল, মাগো, আমি খুব খারাপ মাগো, আমাকে তুমি মাফ করিও। আমার কানে একটু কালেমা পড়বা, একটু হাত বুলিয়ে দিবা আমার মাথায়। ডক্টর নিষেধ করলেন, কারণ সে অসুস্থ, বাইরে মানুষ তাকে স্পর্শ করতে পারে না। মাধুর্য তবুও বার দুয়েক হাত বুলিয়ে দিল মাথায়, কানের কাছে পড়ল কালেমা। ভদ্রলোক বললেন, মা তুমি চলে যাও, আমি একটু ঘুমাবো। এই ছিল ভদ্রলোকের শেষ কথা। বাইরে এসে মামার কাছে শক্ত হয়ে বসেছিল মাধুর্য, যেন কান্না শ্বাস আটকে রেখেছে সে। তার সামনেই বসেছিল তার বাবার স্ত্রী সন্তানেরা, সাথে মাধুর্যের চাচাতো ভাই। একজন অপরজনকে বলে উঠল, এ তো দেখতেই পুরা মডেলদের মতো, কি ফিগার মাইরি। তাদের দিকে আরহান কটমটিয়ে তাকাতেই চোখ নামিয়ে নিল তারা। মিনিট 10 পর খবর এলো ভদ্রলোক আর নেই। এবার মাধুর্য কাঁদল, খুব কাঁদল। তার কান্নায় সবাই অবাক হয়ে তাকিয়েছিল। ছোট মামা শক্ত করে তাকে ধরে রইল। আরহান বলল, কাঁদতে দিন মামা, আজও কাঁদবেই। বাবা মার মৃত্যুর শোক আজ না হয় কাঁদবে, আজও সত্যিকারের অর্থে ইতিম হলো। সারা জীবন খোঁজ না নেওয়ার বাবার মৃত্যু আজ ওর সকল কষ্ট দূর করবে। বাড়ি ফিরে মাধুর্য সবার সাথেই কথা বলল। বাবার লাশের সাথে তাকে যেতে দেয়নি, তার মামারা চায় না সে বাড়িতে যাক। মাধুর্য মেনে নিয়েছে। সাকিব নরওয়ে থেকে ফিরে দক্ষিণ আফ্রিকা শান্তিরক্ষা মিশনে চলে যায়, কবে আসবে বা কোনো যোগাযোগ সে করে না, সব দায়িত্ব পালন করে। একজন ছেলে, ভাই, স্বামী হলেও সে যেন কই হারিয়েছে। তারেকা বানু ব্রেন স্ট্রোক করে বিছানায় প্যারালাইজড। ঘরের একটা বিছানায় এখন তার সব। যে মুখে খই ফুটতো সেই মুখে এক গ্লাস পানি চাইবার মতো ক্ষমতা নেই। ইনহান প্রয়োজনীয় কাজে এলাকার বাইরে ছিল, ফিরে এসে জানতে পারে মাধুর্য ফিরেছে। তাই দেরি না করে সে আগামীকাল তার মনের কথা জানিয়ে দিবে বলে ঠিক করেছে। সে অনুযায়ী তার জন্য একটা কলাপাতা রঙের শাড়ি এবং কালো গোলাপ কিনেছে। বাড়ি ফিরেই আরহানকে দেখে তার সাথে আলিঙ্গন করে ইনহান। তখন চায়ের আড্ডা চলছে। কর্ণির এখন 7 মাস চলে। খুব দ্রুত নতুন অতিথি আসতে চলেছে। ঠিক সে মুহূর্তে ইনহানের মা বলে ওঠেন, কালকের কাল মাধুর্যকে এই বাড়ি নিয়ে আসব। আগে 4 হাত এক করব, এরপর সব। আমার ছেলের ইনকাম কম নয়, তার চাকরি না করলেও চলবে। মায়ের কথা শুনে বিষম খায় ইনহান। মা কি করে জানলো? সে তো কিছুই জানায়নি। কিন্তু ভুল ভাঙাতে দেরি হলো না। বিয়ের কথাটা আরহান এবং মাধুর্যের চলছে। এতদিন পর আরহান নিজের জীবন গুছিয়ে নেবে এটা ভেবে সবাই অনেক খুশি। সবচেয়ে খুশি ইনহানের মা, কারণ তার মেয়ে মারা যাওয়ার পর আরহান একদম ভেঙেছিল। বাইরে কঠোর হলেও ভেতরে সে ফোকলা ছিল। ইনহান চুপচাপ বসে আছে, সে কি করবে বুঝতে পারছে না। কারণ এইমাত্র সে জেনেছে আরহান মাধুর্য রিলেশনশিপে আছে। বছরখানেক দেখতে দেখতে সময় পার হয় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ ইনহান বাসায় এসেছে নামমাত্র। কিছু একটা তার গলায় আটকে আছে। সে খেতে পারে না, ঘুমাতে পারে না। যে ছেলে সিগারেট হাতে নিত না, সেই ছেলে 7 দিনে চেইন স্মোকার হয়ে গেল। সিগারেট ছাড়া সে এক কদম চলে না। আজ বিকেলে মাধুর্য আরহানের বিয়ে হয়েছে। চারপাশে আলোয় ভরপুর। সেই আলোর মাঝে অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট হাতে নিয়ে তার জীবনের সবচেয়ে তেতো স্বপ্নের কথাটা ইনহান বলল রৌদ্র এবং খুশবুকে। আরহান ভেবেছিল মাধুর্য 12 হাত কাপড়ে 13 হাত ঘোমটা দিয়ে অপেক্ষা করছে, কিন্তু রুমে এসে দেখলো সে বসে বসে সিগারেট ভাঙছে। একটা দুটো, 1 প্যাকেট, সব প্যাকেট। আরহান তার পাশে বসে বলল, কেন ভাঙছো? আজ থেকে খাওয়া বাদ। একবারে বাদ হয় না। হবে, হলেই হবে। বাড়াবাড়ি হচ্ছে।
বিয়ের রাতেই ধমকাচ্ছেন? না। নেশা করা ভালো না, আপনাকে বাঁচতে হবে আমার জন্য। মাধুর্যের কথা শেষ হওয়ার পূর্বেই আরহান তাকে কোলে তুলে নিয়ে ফিসফিস করে বলল, তুমি হও গহীন যমুনা, আমি ডুইবা মরি। সকালবেলা খুব ভোরে ইনহান সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে বসেছিল। সিগারেট টানছে, তার দৃষ্টি তখন সামনের বারান্দায়। সদ্য স্নানরত এক রমণীর চুলে গামছা পেঁচিয়ে খোপা করছে, লাল সাদা হলুদ রঙের মিশেলে শাড়ি। নারী তার হাতের ভেজা তোয়ালে শুকাতে দিয়ে মেলে দিল ভেজা চুল। মুক্ত চুলগুলো তখন অবাধ্য হয়ে খেলা করছে রমণীর কোমরের দিকে। টুপটুপ করে ঝরে যাওয়া পানিতে নারীকে দেখছিল ইনহান, ঠিক যেন প্রথম দেখাই দেখেছিল। হাতের গামছা রোদে মেলে দিতেই আরহান এগিয়ে এলো ঘর থেকে। ঘুমন্ত চেহারায় পেছন থেকে জড়িয়ে নিয়েছে মাধুর্যকে। পাশের দোলনায় তাকে বসিয়ে নিচে বসে পড়ে আরহান, মাথা রাখে মাধুর্যের কোলে। ইনহান সেদিক থেকে সরে আসে, ফিরে তাকায় না সেদিকে। তাকে মেনে নিতে হবে, এই তার নিয়তি। কারণ সে নিজ জীবন অভিজ্ঞতা থেকে জানে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা দীর্ঘশ্বাস থাকে। কাউকে না পাওয়ার দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস ভাটা পড়ে যায় নতুন কাউকে পাওয়ায়। সংসার, ক্যারিয়ার এসবের ভিড়ে না পাওয়ার দীর্ঘশ্বাস শুধুই একান্ত হয়, লুকানো থাকে হাজারো হাসির আড়ালে।